দর্শক শ্রোতা, সংবাদ বিশ্লেষণ ভিত্তিক আলোচনা অনুষ্ঠান বণিক বার্তা নিউজ রুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম মুসা। আজ আমরা আলোচনা করব কোভিডের প্রেক্ষিতে বাংলাদেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের পথ নিয়ে। আজকে আলোচনায় অংশ নিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমাদের সঙ্গে আরো আছেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ও মার্কেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম। আরো আছেন আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মমিনুল ইসলাম, লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ার ও ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালিম। আমাদের সঙ্গে প্রতিবেদন তৈরি এবং আলোচনায় সহযোগিতার জন্য আছেন আমাদের দুজন প্রতিনিধি, জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান আদনান ও আমাদের নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান রাহা। আপনাদের সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আদনানকে অনুরোধ করব সংক্ষেপে যদি একটু কিছু সেক্টর সম্পর্কে তুলে ধরার জন্য। ধন্যবাদ মুসা ভাইকে। আর আপনার মাধ্যমে আমাদের সম্মানিত অতিথিদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে বণিক বার্তার সকল পাঠক এবং দর্শক, ডিজিটাল কন্টেন্টের সকল দর্শককেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এনবিএফআই বা আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা বলতে গেলে আমাদের যেহেতু আজকে আলোচনার বিষয় এটি, তো আমি প্রথমে আমাদের এনবিএফআই সিনারিওটা একটু তুলে ধরতে চাচ্ছি, তারপরে আমাদের সময় তো অতিথিদের যাতে আলোচনার সুবিধার্থে সেটি করতে যাচ্ছি। আমাদের এনবিএফআই বর্তমানে বাংলাদেশে 34টি এনবিএফআই কর্মরত রয়েছে। এর মধ্যে একটি এনবিএফআই কে অবসানের সিদ্ধান্ত হয়েছে এবং সেটি আদালতে প্রক্রিয়াধীন আছে। তার মধ্যেও আবার গত কিছুদিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক একটি নতুন এনবিএফআই লাইসেন্স দিয়েছে। তো সেই হিসাবে আবারও 34টি আর্থিক প্রতিষ্ঠানই বর্তমানে বাংলাদেশে আছে। এর মধ্যে সরকারি আর্থিক প্রতিষ্ঠান আছে 3টি, আর স্থানীয় উদ্যোক্তাদের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আছে 19টি, এবং জয়েন্ট অ্যাডভেঞ্চারে বিদেশি এবং দেশি উদ্যোক্তাদের মিলিতভাবে 12টি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে। বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠানের শাখার সংখ্যা আছে 271টি। তো আমরা যদি আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর দায় এবং সম্পদের হিসাবটা যদি করি, তাহলে দেখবো যে আমাদের টোটাল আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ আছে 86,580 কোটি। তো এই 86,580 কোটি টাকা পুরো আমাদের সবগুলো 34টি আর্থিক প্রতিষ্ঠানের একত্রে সম্মিলিত সম্পদ। তো আমরা একদিক থেকে এটিকে বলতে পারি যে এটি আমাদের জন্য অনেক বড় একটা অ্যাসেট। আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশের এসএমই খাতের জন্য বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আবার অন্যদিকে যদি আমরা এই জিনিসটা দেখি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তাদের বর্তমানে সম্পদ প্রায় 1,09,000 কোটি। তো তাহলে এদিক থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিতভাবে সকল আর্থিক প্রতিষ্ঠানের সম্পদের যে পরিমাণ, তার চেয়েও ইসলামী ব্যাংক বাংলাদেশের সম্পদের পরিমাণ অনেক বেশি। আবার উল্টা দিকও আছে, সেটি হচ্ছে যে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন অনেক আর্থিক প্রতিষ্ঠানই আছে, সামনের সারির আর্থিক প্রতিষ্ঠানগুলো, এবং যারা আজকে আমাদের অতিথি হিসাবে আমাদের শীর্ষ ব্যবস্থাপকরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কথাও আমরা বলতে পারি যে বাংলাদেশের অনেক ব্যাংকের তুলনায় এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো, সম্পদ এবং একই সঙ্গে পরিচালনা, মুনাফা, সব দিক থেকে তাদের অবস্থান কোনো ব্যাংকের চেয়েও ভালো। আমরা যদি আমাদের গত 1 বছরের একটা তুলনামূলক চিত্র দিই, তাহলে আমরা দেখব যে আমাদের এনবিএফআই খাতে গত 1 বছরের সম্পদ প্রবৃদ্ধির হার মাত্র 2.2%। তো একই সঙ্গে আমরা যদি বলি যে এর মধ্যে গত 1 বছরে আমাদের 14টি আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ বেড়েছে, আর বিপরীতে 19টি আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ আসলে কমেছে। তার মানে আমরা বুঝতেই পারছি যে গত 1 বছরে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো আসলে কতটা সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছে। আমরা যদি আবার একই সঙ্গে অ্যাড করি একটি তথ্য যে 1 বছরে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্পদ কিছুটা বেড়েছে, কিন্তু আমানতের পরিমাণ কমেছে। সম্মিলিতভাবে সবগুলো আর্থিক প্রতিষ্ঠানের আমানত কমেছে 2.8%। আর আর্থিক প্রতিষ্ঠানগুলোর এই যে টোটাল সম্পদ আছে 86,580 কোটি টাকার, এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর এই সম্পদের মধ্যে আমানতের পরিমাণ কিন্তু সব মিলিয়ে 52.8%। আর এর মধ্যে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে ধার করা আমানতের পরিমাণ আছে, বরোয়ারিং আছে 11.8%, আর অন্যান্য সম্পদ আছে 22.1%। আর তার বিপরীতে আমাদের এই আর্থিক প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে 33টি আর্থিক প্রতিষ্ঠানের যে সম্পদ, এই সম্পদের মধ্যে
আমাদের উদ্যোক্তাদের সব মিলিয়ে অংশগ্রহণ হচ্ছে, মূলধন হচ্ছে যে 13.3%। আমরা যদি এই 13.3% নিয়ে কথা বলি, তাহলে আমরা দেখতে পাবো যে এই 13.3%-এর মধ্যে আমাদের শেয়ার বাজারে যেহেতু লিস্টেড কোম্পানি আছে 19টি, এই লিস্টেড কোম্পানিগুলোর তাহলে পাবলিক শেয়ার আছে এটার মধ্যে। তো এই পাবলিক শেয়ার গুলো যদি শেয়ার বাজারে নিবন্ধিত ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার বাদ দিই, তাহলে আসলে আমাদের এই আর্থিক প্রতিষ্ঠানগুলোতে, আর্থিক প্রতিষ্ঠানের যারা মালিকানা দাবি করেন সেই সমস্ত উদ্যোক্তাদের সম্পদের পরিমাণ কিন্তু খুবই কম। আমরা যদি গত 1 বছরের একটা চিত্র বলি, তাহলে দেখবো যে আমাদের 25টি আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট কমেছে, আমানত কমেছে, আর বেড়েছে মাত্র 8টি আর্থিক প্রতিষ্ঠানের। সম্পদ এবং দায়ের অনুপাত যদি আমরা বলি, তাহলে এই মুহূর্তে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্পদ ও দায়ের অনুপাত হচ্ছে 86.7%। আর এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে যে 6,840 কোটি টাকা। আর এটা টোটাল আর্থিক প্রতিষ্ঠানগুলো যে বিতরণকৃত ঋণ, সেই ঋণের এই খেলাপি হার হচ্ছে 10.4%। আমরা যদি আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মুনাফার দিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে দেখবো যে আমাদের এই মুহূর্তে আর্থিক প্রতিষ্ঠানগুলো গত সেপ্টেম্বর কোয়ার্টার পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর রিটার্ন অফ অ্যাসেট মাত্র 0.05%, আর রিটার্ন অফ ইকুইটি ROE হচ্ছে 3.9%। আমরা যদি টোটাল বাংলাদেশ ব্যাংকের যে প্রতি কোয়ার্টারে আমরা জানি যে স্ট্রেস টেস্টিং একটি প্রতিবেদন তৈরি করেন, সেই স্ট্রেস টেস্টিং এর মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাই করা হয়। আর সেখানে আমরা দেখছি যে আমাদের 34টি আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র 4টি আর্থিক প্রতিষ্ঠান আসলে গ্রিন জোনে আছে, নিরাপদ অবস্থানে আছে। 19টি আর্থিক প্রতিষ্ঠান ইয়েলো জোনে আছে, রেড জোনে আছে 10টি আর্থিক প্রতিষ্ঠান। শুধু 10টি না, আরেকটি আর্থিক প্রতিষ্ঠানও রেড জোনে ছিল, যেটি পিপলস লিজিং, যেটিকে অবসরের সিদ্ধান্ত হয়েছে। তো আমরা এটা দেখলাম যে আমাদের বর্তমান পরিস্থিতিতে আসলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর কি পরিস্থিতি। তো আমি যদি গত 5 বছরের একটি পরিসংখ্যান টানি, তাহলে আর্থিক প্রতিষ্ঠানগুলো আসলে গত 5 বছরে আগে কোথায় ছিল আর 5 বছর পরে এসে আমরা আসলে কোথায় দাঁড়িয়েছি। তো আমি 2014 সালে যদি আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কথা বলি, 2014 সালে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিতভাবে নেট মুনাফা ছিল 950 কোটি টাকা। আর 2018 সাল শেষে এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর নেট মুনাফা দাঁড়িয়েছে 890 কোটি টাকা। তার মানে হচ্ছে যে এই 5 বছরের ব্যবধানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্পদ বেড়েছে, বিনিয়োগ বেড়েছে, আমানত বেড়েছে প্রায় দ্বিগুণ। কিন্তু তার বিপরীতে মুনাফার চিত্রটি হচ্ছে উল্টা, যে মুনাফাটি আমাদের কমে গিয়েছে। আমরা যদি টোটাল 2014 সালের মোট আর্থিক প্রতিষ্ঠানের দায়ের হিসাব করি, তাহলে সেটা আর্থিক প্রতিষ্ঠানের দায় ছিল 24,290 কোটি টাকা। আর 2018 সালে শেষে মোট দায়ের পরিমাণ এসে দাঁড়িয়েছে 45,101 কোটি টাকা। 2014 সালে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ ছিল 1,970 কোটি টাকা। আর 2019 সালে এসে আর্থিক প্রতিষ্ঠানগুলোর টোটাল খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 6,870 কোটি টাকা। আর এইটার যদি রেশিও ধরি আমরা, তাহলে আমরা দেখবো যে 2014 সালে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের হার ছিল 5.3%। আর 2019 সালে এসে সেটির পরিমাণ হার দাঁড়িয়েছে 10.4%। 2014 সালে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ROA বা রিটার্ন অন অ্যাসেট ছিল 1.8%। আর 2019 সালে এসে এটা মাত্র 0.5% এসে দাঁড়িয়েছে, আমি যেটি আগেই বলেছি। 2014 সালে আমাদের রিটার্ন অন ইকুইটি ছিল 9.9%। আর 2019 সালে এসে এটা 3.9% নেমে আসছে। ঠিক একইভাবে আমাদের যদি CRR, SLR মেইনটেইন থেকে শুরু করে ক্যাপিটাল এডিকুইটি রেশিওর দিকেও তাকাই, তাহলে আমরা দেখবো যে গত 5 বছরে আর্থিক প্রতিষ্ঠানগুলো আসলে অনেক বড় হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে, কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলোর মানে আইন কানুনের মধ্য থেকে যে ধরনের মুনাফা করার কথা, যে ধরনের CRR মেইনটেইন করার কথা, SLR মেইনটেইন করার কথা, সেটি কমেছে। আমি যদি শুধু এই তথ্যটি অ্যাড করি যে আমাদের 2014 সালে সবগুলো আর্থিক প্রতিষ্ঠানের CRR ছিল 5.7%, আর বর্তমানে সেটি 2.4%। আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মূল বিনিয়োগের ফোকাসই হচ্ছে ট্রেড এন্ড কমার্স, হাউজিং, পাওয়ার, টেক্সটাইল, স্টিল, ট্রান্সপোর্ট, ফুড প্রসেসিং, গার্মেন্টস, তারপরে মার্জিনাল লোন, মার্চেন্ট ব্যাংক থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলো একটু বড় ধরনের আয় করে থাকেন। তো আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে সবচাইতে বেশি যে বিতর্কটি হচ্ছে সেটি হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুশাসনের ঘাটতির যে বিষয়ে। তো সেই জায়গাতে যদি আমরা বলি যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আমাদের সব মিলে শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে 23টি। এই আর্থিক প্রতিষ্ঠানের 23টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে এমন আর্থিক প্রতিষ্ঠানও আমাদের সংখ্যা, আমাদের 10টি আর্থিক প্রতিষ্ঠান আছে যার শেয়ার মূল্য 10 টাকার নিচে।
তার মানে হচ্ছে যে আমাদের শেয়ার বাজারে যে সমস্ত বিনিয়োগকারী 10 টাকা দিয়ে আসলে শেয়ারটি কিনেছেন, তার আমি যদি একদম সুনির্দিষ্টভাবে উল্লেখ করি তাহলে ফারিস্ট ফাইন্যান্স একটি আর্থিক প্রতিষ্ঠান। এই ফারিস্ট ফাইন্যান্সের বর্তমানে গতকাল শেয়ার মূল্য ছিল 2 টাকা 80 পয়সা। আমরা যদি পিপলস লিজিং এর কথা বলি, যেটি অবসান প্রক্রিয়ায় আছে, সেটির শেয়ার মূল্য হচ্ছে 3 টাকা। আমরা যদি বলি যে এখন ন্যাশনাল ফাইন্যান্সের ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার মূল্য 2 টাকা 60 পয়সা। আমরা এটিও জানি যে আমাদের অন্তত বেশ কয়েকটি প্রতিষ্ঠান, আমি সংখ্যা উল্লেখ করলাম না যেহেতু রেড জোনের আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যাও আমাদের আসলে 11টি। তো এই 11টি প্রতিষ্ঠানই আমরা ধরে নিব যে গ্রাহকদের চাহিদা মতো আসলে আমানত ফেরত দিতে পারছে না, যার প্রেক্ষিতে পিপলস লিজিং কে অবসান করা হয়েছে এবং যার প্রেক্ষিতে অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান নিয়ে গ্রাহকদের কান্না আমরা আসলে দেখছি। আর্থিক প্রতিষ্ঠানগুলোর ডিপোজিট কে পরিশোধ করবে এটি নিয়ে, মানে পিপলস লিজিং যখন অবসায়নের সিদ্ধান্ত হলো তখন কিন্তু আমরা আমাদের অনেক নীতি নির্ধারকদের কাছে এই বক্তব্য শুনেছি যে দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে টাকার বেশি মুনাফা রাখার জন্য যে যাদের অতি লোভ, সেই লোভের কারণে তারা টাকা রেখেছে, আসলে তার দায় দায়িত্ব আমরা কেন নিব, এটি গ্রাহকদেরই। তো আমি আসলে এক্ষেত্রে আজকে বাংলাদেশ ব্যাংকের আমাদের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক আছেন, আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীরা আছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মহোদয় আছেন। আমি আসলে প্রস্তাব করতে চাই যে যদি গ্রাহকদেরই আসলে দায় হয়ে থাকে এই যে ভালো খারাপ চেনা, তাহলে তো বাংলাদেশ ব্যাংকেরও বা শীর্ষ নির্বাহীদেরও এই দায় বর্তায় যে যেহেতু আপনার রেড জোনে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা 11টি, তাহলে বাংলাদেশ ব্যাংকের উচিত কিংবা নীতি নির্ধারকদের উচিত যে এই বিষয়ে গ্রাহকদেরকে সচেতন করা যে এই আর্থিক প্রতিষ্ঠানগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তোমরা যদি সেখানে বিনিয়োগ করো সে দায় দায়িত্ব, বা সেখানে যদি আমানত রাখো সে দায় দায়িত্ব। আমি মূলত সামগ্রিকভাবে আমাদের এই আর্থিক প্রতিষ্ঠান খাতের সিনারিওটাই তুলে ধরতে চাইলাম। ধন্যবাদ মুসা, থ্যাংক ইউ। ধন্যবাদ আদনান। রাহাতকে আমি এখন অনুরোধ করব একটু সংক্ষেপে মানে এখনকার আর্থিক প্রতিষ্ঠানগুলোর চ্যালেঞ্জগুলো তুলে ধরার জন্য। ধন্যবাদ মুসা ভাই। তো বাংলাদেশে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো যে বিজনেস করছে তাদের বিজনেস মডেল গুলো যদি দেখি, তো ব্যাংকের সাথে আসলে তাদের বিজনেসের খুব একটা পার্থক্য নেই। ব্যাংকিং করছে, তারাও লেন্ডিং করছে। আর হচ্ছে যে আবার এনবিএফআই গুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি যে অনেক এনবিএফআই গুলোরই ক্যাপিটাল মার্কেট অপারেশন আছে থ্রু তাদের সাবসিডিয়ারি, তারচেন ব্যাংক, তাদের সিকিউরিটিজ হাউস, কারোর ক্ষেত্রে আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এগুলোর মধ্যেও তারা বিজনেস করছে। তো যেখানে হচ্ছে যে ট্রেডিশনাল ব্যাংকের সাথে যদি এনবিএফআই এর বিজনেসটা করি, তো দেখা গেছে যে ব্যাংক যে স্কেলে বিজনেস করছে সেই স্কেলে এনবিএফআই কখনোই বিজনেস করতে পারছে না। আবার হচ্ছে যে ব্যাংক এনবিএফআই এর যে কস্ট অফ মানে যে ফান্ডরা নিচ্ছে তার জন্য হচ্ছে যে ব্যাংক উপর তাদের ডিপেন্ডেন্সি রয়েছে। তো দেখা গেছে যে ব্যাংক ফান্ড কালেক্ট করার জন্য ব্যাংকের যে কস্ট হচ্ছে এনবিএফআই কে তার চেয়ে বেশি কস্টে ফান্ড কালেক্ট করতে হচ্ছে। তো সে বেশি কস্টে ফান্ড কালেক্ট করে তারপরে হচ্ছে সে যখন লেন্ডিং করছে তাকে তখন ব্যাংকের চেয়ে বেশি রিটেল করতে হচ্ছে। তো এটা একটা এনবিএফআই এর জন্য একটা চ্যালেঞ্জ যে আসলে ব্যাংকের চেয়ে বেশি রেটে সে লেন্ডিং করে সে আসলে কি পরিমাণ কনজিউমারকে অ্যাট্রাক্ট করতে পারবে, বা সে অ্যাট্রাক্ট করাটা একটা বেশ চ্যালেঞ্জিং বিষয়। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এনবিএফআই গুলো শেয়ার মার্কেট থেকে যে ইনকাম হয় তাদের থ্রু তাদের সাবসিডিয়ারি। তো গত যদি আমরা দেখি যে 2019 সালের জানুয়ারির পর থেকেই ক্যাপিটাল মার্কেটের অবস্থা খুব একটা ভালো, কন্টিনিউয়াসলি ফল হচ্ছে ক্যাপিটাল মার্কেটে। তো দেখা গেছে যে সেই কারণে ক্যাপিটাল মার্কেট থেকে যে ইনকামটা এনবিএফআই এর আগের গুলোতে হতো 2018 সালে হয়েছে কিংবা 2017 সালে হয়েছে, সেই তুলনায় 2019 সাল এবং হচ্ছে যে 2020 সাল এনবিএফআই গুলোর ক্যাপিটাল থ্রু তাদের ক্যাপিটাল মার্কেট সাবসিডিয়ারি সেখান থেকে তাদের ইনকাম গুলো কমে গেছে। আমরা যদি দেখি যে এর বাইরে এই ট্রেডিশনাল এই দুইটা বিজনেস সেক্টরের বাইরে এনবিএফআই গুলোর আসলে আর তেমন কোনো ইনকামের কোনো জায়গা নেই যেখান থেকে হচ্ছে যে বা তাদের বিজনেস এভাবে ডাইভার্সিফাইড না যেখান থেকে হচ্ছে যে তাদের ইনকাম অল্টারনেটিভ একটা ইনকাম সোর্স ক্রিয়েট হতে পারে। আর আরেকটা ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে অনেক দেশে বিশ্বের অনেক জায়গায় আপনার ইন্ডিকেশন ফাইন্যান্সিং, তারপরে যদি আমরা বলি যে সিকিউরিটাইজেশন, এর মাধ্যমে কিন্তু হচ্ছে যে এরকম নন ব্যাংকিং যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তারা সেগুলো পার্টিসিপেট করছে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এই ধরনের কোনো এক্সারসাইজ এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি। তো এইগুলো কিছু সীমাবদ্ধ আছে। আর এখানে মূল যে চ্যালেঞ্জের জায়গাটা সেটা হচ্ছে যে এনবিএফআই এর ক্ষেত্রে ব্যাংকের চেয়ে মানে তাদেরকে ডিফারেন্ট একটা বিজনেস মডেলে নিয়ে আসতে হবে, একটা ডিফারেন্ট একটা বিজনেস তাদেরকে কাজ করতে হবে যেটা হচ্ছে যে যে সার্ভিসটা কনজিউমাররা ব্যাংকের কাছে পাবে না
কিন্তু হচ্ছে যে এনবিএফএ গুলোর কাছে এরকম অনেক বেশি বিজনেস ডাইভার্সিফিকেশন তাদেরকে করতে হবে, যাতে হচ্ছে যে তারা যদি অনেক বেশি কনজিউমারকে অ্যাট্রাক্ট করতে। ধন্যবাদ। ধন্যবাদ রাহাতকে, মেহেদী হাসান রাহাতকে। আমি প্রথমেই মোমিনুল ইসলাম ভাইয়ের কাছে যেতে চাবো, কারণ উনি হচ্ছে নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের এমডিতে, এখন মনে উনি সভাপতি। আপনি যদি বলতেন বিশেষ করে কোভিড এর প্রেক্ষিতে আপনারা কি চ্যালেঞ্জ গুলো ফেস করতেছেন? আগে তো অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, এখন কি অবস্থা সেটা যদি বলতেন। না, আপনারা অনেক বলেছেন। আমার মনে হয় যে যদি আমরা রেলিভেন্সটা না কোভিডে কি চ্যালেঞ্জ ফেস করতে যাই, সেটা আসলে আলোচনাটার যে কাঠামোগত যে একটা ব্যালেন্স সেটা থাকবে না। আপনাদের যে চ্যালেঞ্জ গুলো আমাদের বলার কথা আপনারা বললে তো সেখানে আমাদের মানে যে এখানে আসাটা সেটাই হয়ে যায়, কারণ আমরা ভিতরে থেকে যে জিনিসগুলো বুঝছি সেটা শোনার জন্যই তো আমাদেরকে ডেকেছেন। সো চ্যালেঞ্জের বিষয়ে যদি আগে থেকে আমরা মানে না নির্ধারণ করতে পারি, তাহলে কোভিড এর সময় কি চ্যালেঞ্জ হচ্ছে সেটুকু মানে টোটাল যে আমরা এই ইয়েগুলো শুনলাম, যে পরিসংখ্যান গুলো শুনলাম, এবং আপনাদের যে প্রতিনিধির মুখে চ্যালেঞ্জ গুলো শুনলাম, সেগুলো আসলে মানে আংশিক সত্যি মাত্র। এখানে আসলে অনেক ত্রুটি বিচ্যুতিপূর্ণ কিছু তথ্য বা কিছু স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যেগুলো আসলে সাধারণ মানুষের মনে একটা বিরূপ ধারণা সৃষ্টি করতে পারে আর্থিক প্রতিষ্ঠান বা আর্থিক খাতের উপরে। সো আমার মনে হয় যে জিনিসগুলোকে একটু মানে পুরোপুরি অবজেক্টিভ ওয়েতে কাঠামোগত ভাবে দেখালে মানুষের জন্য সুবিধা হয়। আমাদের এখানে আসলে আবেগপ্রবণ বা কোন ধরনের পার্সিয়াল ইনফরমেশন দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আর্থিক খাত এমন একটা সেন্সিটিভ সেক্টর যেখানে আমরা যদি তথ্যগুলাকে যদি সঠিকভাবে পরিবেশন না করতে পারি, তাহলে কিন্তু সেটি একটা বৃহৎ মানুষের বা অর্থনৈতিক যে কাঠামো সেখানে একটা বিরূপ প্রভাব ফেলতে পারে। তো আমরা যেটা বলছিলাম যে সামগ্রিকভাবে বাংলাদেশের আর্থিক খাত অ্যাজ এ হোল আমি বলবো যে ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে। আসলে আমাদের টোটাল যে আমাদের ইকোনমিক প্রোগ্রেস, আমাদের যে সামাজিক পরিবেশ এই মুহূর্তে আছে, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে, তার সাথে এটাকে বিভিন্নভাবে দেখা যাবে না। আর্থিক প্রতিষ্ঠানগুলোর কিছু এই মুহূর্তে যেমন খারাপ আছে, আর্থিক প্রতিষ্ঠান আবার বেশিরভাগ ভালো অবস্থায় আছে। 33টা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, প্রায় আমরা 1 লক্ষ কোটি টাকা মানে রিয়েল সেক্টরে এবং ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করেছি, এবং এখানে আসলে ছোট বা বড় দিয়ে মানে কখনো পরিমাপ করা যায় না যে কোনো একটা ইনস্টিটিউশনের গুরুত্ব বা তার প্রয়োজনীয়তা। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক ছোট প্রতিষ্ঠানও অনেক কিছু কাজ ইকোনমিতে করছে, যেটা হয়তো বড় প্রতিষ্ঠানগুলো তার সেই মানে ইকোনমিতে বা ওই দেশের যে যে মানে উন্নয়নে সেই প্রতিদানটা রাখতে পারছে না। তো বাংলাদেশের অনেকগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই দেশে এমন কিছু কাজ করেছে যেটা অনেক বড় বড় ব্যাংকও এই মুহূর্তে বা কখনোই সেই ভূমিকাটা পালন করতে পারে নাই। বাট চ্যালেঞ্জ তো অবশ্যই এই সেক্টরে আছে। তার আগে যে অবজেক্টিভ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো, সেটা আমাদেরকে বুঝতে হবে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা এক একটা দেশে এক এক রকম অবজেক্টিভে গড়ে ওঠে। যেমন কোন কোন দেশে এটা লং টার্ম ফাইন্যান্সের সোর্স হিসেবে, যেমন শ্রীলঙ্কাতে একটা ডিমার্কেশন আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো বছর বা তার বেশি যে প্রজেক্ট ফাইন্যান্স বা লিজ ফাইন্যান্স করবে, কমার্শিয়াল ব্যাংক গুলো আপ টু 3 ইয়ার্স ফাইন্যান্সিং করবে। বাংলাদেশে আনফরচুনেটলি সেই ধরনের ডিমার্কেশন নাই। অনেক দেশে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোকে ইনোভেশন অর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের হাতিয়ার হিসেবে দেখা হয়। ইন্ডিয়াতে যেমন হচ্ছে লং টার্ম ফাইন্যান্স কিংবা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, কারণ আমাদের দেশে যেমন মাইক্রো ফাইন্যান্স খুব ম্যাচিউরড হয়েছে, ওদের দেশে অত ম্যাচিউরড না দেখে এনবিএফআই গুলো বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে অনেক বড় ভূমিকা পালন করে, এবং লং টার্ম ফাইন্যান্স অফকোর্স। তো এই যে বিষয়টা আমাদের বাংলাদেশের মার্কেটে সামহাও আমরা খুব বেশি মানে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মাধ্যমে এই ডিমার্কেশন বা প্রয়োজনীয় অবজেক্টিভটাকে সেট করে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি নাই। সোর্স অফ ফান্ড হিসেবে
মানে পৃথিবীর সব দেশেই যে স্পেশালাইজড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা যেটা করে থাকে, তারা লং টার্ম বন্ডের মাধ্যমে, তাদের প্রধান উৎস থাকে লং টার্ম বন্ড। আমাদের দেশে সামহাও যে বন্ড ইস্যু এর যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, একটা ডিপোজিটরি অ্যাসোসিয়েট যে পাবলিকের থেকে ডিপোজিট নিচ্ছে, তাকেও বাংলাদেশ ব্যাংক এবং এসিসির কাছে পারমিশন নিতে হয় প্রাইভেট প্লেসমেন্টে বন্ডের মাধ্যমে টাকা তোলার জন্য। তো সেটা মানে একটা আমার কাছে মনে হয়েছে যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের একটা বড় ধরনের একটা অ্যাসিমেট্রি আছে। কারণ ডিপোজিট যে পাবলিকের থেকে নিচ্ছে, যাকে বিশ্বাস করে তাকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে, সে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড রেইজ করবে, বন্ডের মাধ্যমে টাকা রেইজ করবে, সেটার জন্য আমাদের মানে এই যে বিভিন্ন জায়গায় যেতে হয়, যার ফলে আমাদের সোর্স অফ ফান্ডে দেখা যাচ্ছে যে 3 থেকে 5% হচ্ছে বন্ডের মাধ্যমে টাকা উঠিয়েছি আমরা, আর আমাদের সোর্স অফ ফান্ডে প্রায় অ্যারাউন্ড 50% হচ্ছে কাস্টমার ডিপোজিট। ইন্ডিয়াতে প্রথম যে 3টা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এনবিএফসি বা এইচএফসি হাউজিং ফাইন্যান্স কোম্পানি যদি দেখি, সেইখানে অ্যারাউন্ড 40 to 60% ইজ বন্ড, 30% হচ্ছে কাস্টমার ডিপোজিট, 10% হচ্ছে বিভিন্ন ব্যাংক বরোইং। তো আমাদের দেশে যেহেতু বন্ড মার্কেটটা নাই, বেশিরভাগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে বড় কয়েকটি আমরা ছাড়া ব্যাংকের উপর নির্ভর করতে হচ্ছে ওই ইয়েটা ফিল আপ করার জন্য। যখনই লিকুইডিটি টাইটেন আপ হচ্ছে, ব্যাংক তাদের যে মানে কর্পোরেট বা এসএমই লোনের যে ইয়েটা ধারাবাহিকতাটা বজায় রেখে এনবিএফআই থেকে টাকাগুলা উঠিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে, যার ফলে এনবিএফআই গুলো সবসময় একটা ভালনারেবিলিটিতে চলে যাচ্ছে। আবার রেগুলেটরি ফ্রেমওয়ার্কে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এনবিএফআই স্পেসিফিক রেগুলেশন খুব কম আছে। ব্যাংকগুলোর যে রেগুলেশন সেটাকেই কাট পেস্ট করে আমাদের উপরে দিয়ে দেওয়া হয়েছে। সে আমাদের যদি ব্যাসেল 3 বা ব্যাসেল 2 এর যে রেগুলেশন গুলা ব্যাংকের জন্য আছে, এনবিএফআই এর জন্য অনেকগুলাই মানে রেলিভেন্ট না। বাট ওই রেগুলেশন দিয়ে যখন আমাদেরকে অ্যাসেস করা হচ্ছে এবং তখন বলা হচ্ছে যে এটা দুর্বল বা রেড, ইয়েলো, গ্রিন, দেখা যাচ্ছে যে আমরা জাস্ট এক্সপেরিমেন্টের জন্য সেম রিস্ক অ্যাসেসমেন্ট টুলস ইউজ করে ইন্ডিয়ার সবচেয়ে সফল যে মানে এনবিএফসি, যে আমরা মহেন্দ্র ফাইন্যান্সের সেম ইয়েটা করেছিলাম, এন্ড তারাও ইয়েলো জোনে চলে আসে। এইচডিএফসি যেটা ইন্ডিয়ার সবচেয়ে ভ্যালুয়েবল ফাইন্যান্সিয়াল ব্র্যান্ড and the largest হচ্ছে আপনার হাউজিং ফাইন্যান্স কোম্পানি, they also come to yellow zone. So এমন একটা ফ্রেমওয়ার্ক যে বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো প্রতিষ্ঠানকে ইয়েলো জোনে নিয়ে যায়, তাহলে আমাদের এই ফ্রেমওয়ার্কটাতে আমার মনে হয় যে কিছু পরিবর্তন আনা আবশ্যকীয়, যেটা আমরা বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছি এবং বাংলাদেশ ব্যাংক সেটা দেখছে। সো আমার মনে হয় যে এই যে এনবিএফআই গুলো যে ধরনের মানে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দরকার ছিল, একটা হচ্ছে বিজনেসের ডিমার্কেশন, আর একটা হচ্ছে আপনার কিছু যে অ্যাসেসমেন্ট টুল গুলাকেও স্পেশালাইজড করা, সেটা হচ্ছে না। ইন্ডিয়াতে যেমন 3 ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, একটা হচ্ছে ডিপোজিট টেকিং, একটা নন ডিপোজিট টেকিং। যারা ডিপোজিট নিবে তাদের অনুশাসনটা অবশ্যই অনেক কঠিন হবে, যারা ডিপোজিট পাবলিকের থেকে নিবে না। আবার স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এন্ড নন স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যারা ছোট তাদেরকে অত স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট না, যারা ডিপোজিট নিচ্ছে না এবং ছোট। বাট যারা ডিপোজিট নিচ্ছে না বাট অনেক বড়, দে ক্যান ব্রিং সিস্টেমিক কোলাপস টু দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর। এই জন্য ওদেরকে আবার স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলে ওদের রেগুলেশনটাকে একটু টাইট করা হয়েছে। আমাদের দেশে এই ধরনের কোন ধরনের যে ডিমার্কেশন নাই, এমনকি হাউজিং ফাইন্যান্স এন্ড নর্মাল এনবিএফআই এর মধ্যেও রেগুলেশনে কোনো ডিফারেন্স নাই। আর একটা হচ্ছে গত কয়েক বছরে আপনাদের যে ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর গুলো দেখিয়েছেন, এইটা যদি আপনার 2 ভাগ করে দেখাতেন যে কোর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর প্রফিট কত আর শেয়ার মার্কেটের প্রফিটের ডিফারেন্স কত, তাহলে দেখতেন যে শেয়ার মার্কেটের প্রফিটটা নেগেটিভ হওয়ার কারণেই এই ফাইন্যান্সিয়াল পারফরম্যান্সটা নেগেটিভ দেখাচ্ছে। কোর ফাইন্যান্সিয়াল যে অ্যাক্টিভিটিজে এনবিএফআই গুলার ধারাবাহিক প্রবৃদ্ধি রয়েছে, ওভারঅল রয়েছে, এবং তার মধ্যেও যে আইপিডিসি, আইডিএলসি, লঙ্কা বাংলা, ডেল্টা ব্র্যাক হাউজিং, প্রথম সারির যে ইনস্টিটিউশন গুলো আছে, তাদের ফাইন্যান্সিয়াল
যে অ্যাক্টিভিটিসে দেখবেন যে সেখানে পজিটিভ, তার মানে আমাদেরকে নেচার অফ প্রফিটটাও দেখতে হবে, না হলে আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারবো না। আর কারেন্টলি যেটা হয়েছে কোভিড-19 এর কারণে গত 2 বছর ধরে আমরা দেখছিলাম এনবিএফআই সেক্টরে একটা যেহেতু ইমেজ ঘাটতি হয়েছে, যে সিস্টেমিক রিস্কের কারণে, পিপলস লিজিং এর অবসায়নের কারণে অন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোর উপরে একটা আঘাত এসেছে। ডিপোজিটররা টাকা নিয়ে রাখতে ভয় পাচ্ছেন বেশিরভাগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে, ব্যাংক গুলোও সবাই একসাথে সব টাকা উঠিয়ে নিয়ে যাওয়ার চাপ দিচ্ছে। তার মধ্যে এই কোভিড সিচুয়েশনে যখন একটা রেগুলেটরি ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে যে বড়োয়াররা তাদের লোনের ইনস্টলমেন্ট গুলা আপ টু সেপ্টেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, না দিলেও হবে। তো আমরা দেখছি যে বেশিরভাগ গ্রাহকই এই মুহূর্তে স্বাভাবিক কারণেই তাদের লোনের ইনস্টলমেন্ট গুলো পরিশোধ করতে পারছে না, এবং ডিপোজিটের প্রেসারটা, এনক্যাশমেন্টের প্রেসারটা এখন আরো বেড়েছে। সাথে সাথে ব্যাংকগুলাও আমাদের সাথে কিছুটা বিমাতা সুলভ আচরণ করছে, যার ফলে এই মুহূর্তে আমরা আরো লিকুইডিটি ক্রাইসিসটা আরো বেশি ঘনীভূত হয়ে গেছে। যার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে রিকোয়েস্ট করেছি যে যাতে একটা 10,000 কোটি টাকার একটা স্পেশাল ফাইন্যান্স স্কিম আমাদের জন্য তৈরি করা হয়, যার মাধ্যমে আমরা এই লিকুইডিটি ক্রাইসিসটা সফলভাবে মোকাবেলা করতে পারি, এবং যে অর্থনৈতিক পুনর্জাগরণের জন্য ব্যাংকের পাশাপাশি এনবিএফআই গুলোকেও কাজ করতে হবে। আমাদেরও যেটা দেখেছেন যে আমাদের প্রায় 70,000 কোটি টাকার মতো লেন্ডিং আছে মার্কেটে। সো এখানে এসএমইরা আছে, নারী উদ্যোক্তারা আছে, এখানে হাউজিং, অ্যাফোর্ডেবল হাউজিং বা গ্রিন ফাইন্যান্সিং বা লার্জ ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং এ ফাইন্যান্সিং করা আছে। সো আমাদেরকে মানে পরিমাণগতভাবে চিন্তা করলে হবে না, গুণগতভাবে চিন্তা করতে হবে। এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে যদি কোনো ধরনের নেগেটিভ একটা হয় এনবিএফআই তে, সেটার প্রভাব কিন্তু ব্যাংকিং সেক্টরে, ক্যাপিটাল মার্কেটে, এবং আমরা দেখেছি যে একটা এনবিএফআই এর অপসারণের কারণে ডিপোজিটররা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং সেটার একটা নেগেটিভ প্রভাব পুরো ফাইন্যান্সিয়াল সেক্টরে পড়েছে। আমরা চাই না ভবিষ্যতে আর কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ভাগ্যে এরকম ঘটুক। যদি কর্পোরেট গভর্নেন্সের কোনো ঘাটতি থেকে থাকে, কঠোর হস্তে সেই প্রতিষ্ঠানকে হ্যান্ডেল করা হোক, সেই স্পন্সর এবং সিনিয়র ম্যানেজমেন্টকে দায়ী করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। সেই ইনস্টিটিউশন গুলোকে পুনর্গঠনের জন্য যা যা দরকার আমরা সেক্টর থেকে সেই সাপোর্ট দিতে রাজি আছি, এবং রেগুলেটরকে এখানে এগিয়ে আসতে হবে। বাট এট দ্য সেম টাইম যারা ভালো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেখানে গভর্নেন্সের কোনো অভাব নাই, সেইখানে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের দুর্বলতা বা আমাদের যে সিস্টেমিক রিস্কের কারণে তারা যে সাফার করছে, সেইটা থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা নিতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ ইসলাম ভাই। পরবর্তীতে আলোচনা আরো জিনিস আসবে, তখন আপনি আবার বলবেন, সমস্যা না। আমি এখন খাজা সাহেবের কাছে যেতে চাইবো, আপনি যদি একটু অ্যাড করতেন, তারপরে আমরা সারাদিন ধন্যবাদ। প্রথমে শুরুতে বলি যে মিস্টার মমিনুল হক যেভাবে জিনিসগুলোকে কভার করেছেন, সত্যি কথা বলতে কি আমি মনে করি সামগ্রিক একটা চিত্র উনি তুলে ধরেছেন একদম রিয়েলিস্টিক ওয়েতে, যেটা অ্যাজ এ হোল স্পেস। এখানে সত্যি কথা বলতে কি আর বাড়িয়ে বা আর কোনো কিছু বলার নেই, উনি মোটামুটি সবই কভার করেছেন। তবে আমি জাস্ট দু চারটি কথা বলবো উনারই কথার সূত্র ধরে আর কি, যে জাস্ট একটু অ্যাড করবো আর কি। মানে আপনি চ্যালেঞ্জের কথা বলেছেন, আমি কিন্তু ওগুলোতে আর যাবো না, কারণ মমিন কিন্তু খুব সুন্দর করে কিন্তু আগে থেকে সব জিনিসগুলো কিন্তু কভার করেছেন। কোভিড এর কারণের জন্য যেটা হয়েছে সেটা বলতে পারেন সিচুয়েশন থেকে আগে যেটা ছিল এটাকে আরো অ্যাগ্রাভেট করেছে, ঠিক আছে। কিন্তু এইটার সূত্রপাত যে বলবো, আমি বলবো গত বছর থেকেই হয়েছিল, যখন ওই যে পিপলস লিজিং কোম্পানিকে অবসায়নের যে সিদ্ধান্ত, তখন থেকে কিন্তু একটা আস্থার সংকট ক্রিয়েট হয়েছিল কিন্তু এই সেক্টরটাতে। এবং তখন থেকে আমরা দেখতে পেলাম যে মার্কেটে বলেন, ইন্ডাস্ট্রিতে বলেন, কথা চালু হচ্ছে যে না, এনডিএফআই তে আর ফাইন্যান্স করা যাবে না। আমি যেহেতু ব্যাংকিং সেক্টর থেকে এসেছি, আমি অনেকদিন ব্যাংকে কাজ করেছি, স্বাভাবিক আমার ব্যাংকে তো বেশ পরিচিত লোকজন আছেন, এমডি থেকে শুরু করে সবাই আছেন, সবাই সাথেই কিন্তু বসছি, দেখেছি, জানাচ্ছি, সবাই কিন্তু একই কথাই, যে আস্থার একটা সংকট কিন্তু তৈরি হয়ে গেছে। পিপল আর নট ফিলিং কনফিডেন্স মোস্ট অফ দ্য জায়গা থেকে। আমি যখনই গেছি ওনারা বলতেন
যে শারিয়া এমনি তো কোনো সমস্যা নয়, বোর্ড হ্যাজ টেকেন ইট ভেরি নেগেটিভলি। সুতরাং বোর্ড আপাতত বলেছে এই সেক্টরে যাওয়া যাবে না। স্বাভাবিকভাবে বুঝতে পেরেছেন আমরা যেভাবে, আপনি যদি চিন্তা করেন 18 সাল পর্যন্ত যেভাবে গ্রো করেছি আমরা, ঠিক আছে, ওভারঅল বলবো আর কি, 19-এ কিন্তু গিয়ে জানেন সেভাবে গ্রো করতে পারেনি। এবং এটার যদি মেন একটা কথা বলেন আমি বলবো লিকুইডিটির যে ব্যাপারটি ছিল, এবং এটা কিন্তু সৃষ্টি হয়েছিল সেই আস্থার সংকট থেকে। তার কারণ ওটা অবসানের সিদ্ধান্তের পরপরই আমরা কম বেশি প্রতিটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কিন্তু ইনক্যাশমেন্টকে কিন্তু ফেস করি আর কি প্রচন্ড ভাবে, এবং স্বাভাবিকভাবে লোকজন কিন্তু নিয়ে যেতে থাকলো। পাশাপাশি আমাদের যে কর্পোরেট ডিপোজিটস গুলো ছিল, কর্পোরেট ডিপোজিট বলতে বুঝছি ব্যাংকের থেকেও পাই আমরা, বড় বড় কর্পোরেট থেকেও পাই, তারাও কিন্তু সব সরিয়ে নেওয়া শুরু করে দিলেন। স্বাভাবিকভাবে আমরা কিন্তু অত্যন্ত চাপের মধ্যে পড়ে গেছিলাম যে যে এরকম একটা 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 সংকটে আমরা কি করতে পারি। স্বাভাবিকভাবে আমরা কিন্তু চেষ্টা করেছিলাম তখন যে অল্টারনেটিভ ফাইন্যান্সিং হিসেবে, মানে ফান্ডিং হিসেবে কি আমরা কোনো কিছু চিন্তা করতে পারি কিনা, রিডিউসিং আওয়ার ডিপেন্ডেন্স অন দ্য ব্যাংকস অন দ্য কর্পোরেট এট দ্য সেম টাইম। কিন্তু জানেন এইটা তো আসলে সম্ভব না। আমার তো অলরেডি এনাদের কাছ থেকে ফান্ড নিয়ে আমার কিন্তু অলরেডি অ্যাসেট বিল্ড আপ হয়ে গেছে, ঠিক আছে। আমাদের স্বাভাবিকভাবে এখন আপনি দেখবেন, এটা মমিনও কিন্তু কথাটি বলেছেন, যে আপনি খেয়াল করে দেখবেন যে উন্নত দেশগুলোতে বা পার্শ্ববর্তী দেশগুলিতে এনবিএফআই মেইনলি কিন্তু তাদের ফান্ডিংটা কিন্তু সংগ্রহ করেন কিন্তু বন্ড টন্ডের মাধ্যমে। ইভেন আমাদের দেশে দেখেন, আমি একটা কথা বলতে পারি, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, আমাদেরও কিন্তু ডেল্টা হাউজিং, ডেল্টা ব্র্যাক হাউজিং আছে, বাট হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ইজ এন অটোনমাস, ইটস এ সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তারা কিন্তু ডিপোজিটের মাধ্যমে কিন্তু ওনাদের ফান্ডিং রিকোয়ারমেন্ট মিট করেন না, কিন্তু ওনারা কিন্তু কোনো ডিপোজিট টেকিং ইনস্টিটিউশনস না। কিন্তু স্যার এখানে আছেন, এক্স গভর্নর স্যার কিন্তু এখানে উনি বলতে পারবেন যে প্রকিউর দ্য ফান্ডস থ্রু ডিভেঞ্চার, ডিভেঞ্চারের মাধ্যমে কিন্তু খুব কম পয়সায়, যার ফলে ওনারা কিন্তু অত্যন্ত কম পয়সাও কিন্তু ঋণটা দিতে পারেন, ঠিক আছে। যে সরকারের যে 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 ইয়েটি আছে, প্রকল্পটি আছে যে ইনক্লুসিভ একটা গ্রোথের জন্য, সেখানে আপনি কিন্তু ওখানে কিন্তু কম রেটে কিন্তু পারেন, বিকজ ওনারা কিন্তু ওনার ফান্ড সংগ্রহ করেন কিন্তু ডিভেঞ্চারের মাধ্যমে। কিন্তু আমরা যারা আছি প্রাইভেট সেক্টর, এই যে এনবিএফআইস গুলোকে দেখবেন আমাদের কিন্তু ডিপেন্ডেন্সি আইদার অন ডিপোজিট, এবং ডিপোজিট আপনি যদি রিটেল ডিপোজিট করতেন বড় টিম লাগে, বড় টিম লাগে। It becomes a little bit expensive at the same time to procure these deposits from small savings. এটা কিন্তু একটু কিন্তু মানে কষ্ট কিন্তু বেশি, যার ফলে আমাদের কিন্তু ওভারঅল ডিপোজিটের কস্ট অফ ফান্ড কিন্তু বেড়ে যায়। প্লাস আমাদের কর্পোরেটে যে থাকে, যে কর্পোরেট ডিপোজিটস গুলা স্বাভাবিক জানেন, যদি এটা অনেকটাই কিন্তু মার্কেট ড্রিভেন হয়ে থাকে, কিন্তু তারপরেও বড় বড় কর্পোরেটরা কিন্তু অনেক সময় বলবো আমাদের সাথে কিন্তু ভালো দেন দরবার করেন, মানে বার্গেন করেন যে না বড় ডিপোজিট যেহেতু কতলে দিবেন কি করবেন। এইসব কারণের জন্য কিন্তু আমাদের কস্ট অফ ফান্ডটা কিন্তু এমনিই বেড়ে যায় ব্যাংকের তুলনায়। আর ইউ নো দ্যাট উই ডোন্ট হ্যাভ গট অ্যাক্সেস টু কাসা, যেটা কারেন্ট অ্যাকাউন্ট এন্ড সেভিংস অ্যাকাউন্ট, আমাদের ওরকম কোনো অ্যাক্সেস নেই। এই কারণে কিন্তু আমাদের মানে সবসময় যদি চিন্তা করে থাকেন অ্যাক্সেস টু ফান্ড, আমি বলবো একটু কিন্তু লিমিটেড কম্পেয়ার টু দ্য ব্যাংকস, কিন্তু আমরা তারপরেও কিন্তু সুন্দর করে যাচ্ছিলাম আমাদের ওই আস্থা দিয়ে। যে কথাগুলো বলেছিলাম যে আমাদের কিছু কিছু কোম্পানিগুলো আপনি দেখবেন যেখানে যারা অত্যন্ত আস্থা এবং সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন, তারা কিন্তু মোটামুটি কিন্তু ভালোই চাচ্ছিলেন, এবং আমরা কিন্তু গ্র্যাজুয়ালি আমরা কিন্তু ডিপেন্ডেন্সি অন ব্যাংক ফান্ড এটা কিন্তু কমিয়ে আনছিলাম। তার কারণটা ছিল যে ব্যাংকের ফান্ড গুলো কিন্তু এক্সপেন্সিভ। এই 1 এপ্রিল থেকে 9% করে দেওয়াতে, সরকার বাংলাদেশ ব্যাংক 9% করে দেওয়াতেই আমাদের কিন্তু এখন ওনারা কিন্তু প্রত্যেকটা রেট কিন্তু 9% করে দিয়েছেন, কিন্তু এর আগে কিন্তু বেশ হাই রেটে কিন্তু লোন গুলো নিতে হয়েছিল। এত হাই রেটে লোন নিয়ে সেই লোনটা আপনি যখন অন লেন্ডিং করছেন, ন্যাচুরালি ইয়োর লেন্ডিং রেটস অলসো গো আপ, এটাকে কিন্তু গোজ আপ। সুতরাং এটাকে কিন্তু আপনি কোনোভাবেই মানে ঠেকানোর কোনো ছিল না। সব থেকে বড় কথাটা হচ্ছে 2019 সাল থেকে যে লিকুইডিটির যে প্রবলেমটা এই সেক্টরটা ফেস করছে, স্বাভাবিকভাবে আপনি যেসব ইন্ডিকেটরস গুলোর কথা বলেছেন কিছুক্ষণ আগে, যে তাদের সবকিছু কিন্তু এখন পরিণত, মানে আমাদের স্বাভাবিকভাবে যদি আপনার অ্যাসেট গ্রোথ না হয়, অ্যাসেট গ্রোথ যদি ঠিক মতো না হয় আগের মতন করে, আপনার কিন্তু ইল্ড কমবে। আর যেটা হচ্ছে কি জানেন, প্রতিদিন প্রতি বছর আপনি যদি খেয়াল করবেন আমাদের স্প্রেড কিন্তু কমছে, নিম গুলো কমে যাচ্ছে, কিন্তু নিমের কারণের জন্য দেখবেন আমাদের রিটার্ন অন ইকুইটি কোনোটাই কিন্তু ভালো আসছে না, ফিগার গুলো ভালো আসছে না। এনপিএল ও বেড়ে গেছে। এনপিএল এর ব্যাপারটা আমি বলবো সামগ্রিক চিত্র যদি খেয়াল করে দেখেন ওভারঅল ব্যাংকিং সেক্টরের
আমাদের কিন্তু এনপিএল এর সংখ্যা কিন্তু বেড়েছে, বা ব্যাংকিং সেক্টরে বেড়েছে, আমাদেরটাও বেড়েছে। বাট আমাদের যে কোয়ালিটি অ্যাসেট যেটা আমরা এক সময় আমরা এনবিএফআইটা খুব করতাম, আমরা একটু কিন্তু মানে বলতাম যে না আমাদের পারফরমেন্স এই থেকে ব্যাংকের তুলনায় ভালো, সেটা কিন্তু এখন আর বলা যাচ্ছে না। এই বিগত 6-7 মাস 8 মাসের যে 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 ট্রেন্ড, এই বিশেষ করে কোভিড এর পরে, এইটা কিন্তু অনেকটাই কিন্তু এখন মানে একটু হয়ে যাচ্ছে আর কি। তার কারণ আমরাও কিন্তু এখন ইদানিংকালে কিন্তু হিমশিম খাচ্ছি কালেকশনটা, রিকভারিটাকে কিন্তু ঠিক মতন রাখার জন্য। কারণ এই 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 যে আমাদের লকডাউন অবস্থা ছিল, ছুটি ছিল, সমস্ত কিছু বিবেচনায় নিয়ে আমাদের ম্যানুফ্যাকচারিং প্লান্টস বলেন, যারাই আছেন সবাই কিন্তু সাফার করছেন, সবাই কিন্তু কিস্তি ঠিক মতন দিতে পারছেন না। এইসবের কারণের জন্য আমাদের লিকুইডিটি প্রবলেমটা, আপনি যদি ক্যাশ ইন আউটফ্লোসকে যদি দেখা যাচ্ছে কি আসলেই কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো এবং ব্যাংকগুলো কিন্তু তাদের ক্যাশ ইনফ্লোজ এবং আউটফ্লোজ এর মধ্যে কিন্তু একটা ব্যালেন্স কিন্তু ক্রিয়েট করা কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। সুতরাং লিকুইডিটি যে প্রবলেমটা আগে থেকেই ছিল, তার সাথে নতুন করে কিন্তু আবার যোগ হচ্ছে কিন্তু এই যে মানে আপনার ক্যাশ ফ্লো ম্যানেজ করার জন্য ইনফ্লোজ এবং আউটফ্লোজ। সুতরাং আমার কথাটা হচ্ছে কি, আপনি যদি দেখেন এখানে চ্যালেঞ্জেস যেগুলো আছে এইগুলো যে কাটানো সম্ভব নয় তা কিন্তু নয়, সম্ভব। বিশেষ করে আমি বলবো ইন টার্মস অফ লিকুইডিটি, আমরা কিন্তু অনেক দিন ধরে বলে আসছি যে দেখেন একটা অল্টারনেট দাঁড় করাতে ফান্ডিং মার্কেট, যেখান থেকে আমরা ফান্ড রেজ করতে পারবো। এবং এই বন্ড নিয়ে কিন্তু অনেক বলা বলি করা হয়েছে, কিন্তু বন্ডটাকে এখন পর্যন্ত কিন্তু সেভাবে আমরা কিন্তু পারিনি। টুকটাক কিছু হয় যে না, আমি সেটা বলবো না, কিন্তু দেখেন ও তো অত্যন্ত জট সামান্য। এবং যেখানে বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা একটা মার্কেট, লং টার্ম মার্কেটে সার্ভ করবে, বিকজ মোস্ট অফ দ্য কেসেস সবাই তাই করে। এটা করতে গেলে আপনার কিন্তু লং টার্ম ফান্ডিং দরকার। বর্তমানে আমরা কোনো লং টার্ম ফান্ডিং সেইভাবে পাচ্ছি না। ডিপোজিটস যা পাচ্ছি ধরেন 4 বছর 5 বছরের, সেগুলো কিন্তু জট সামান্য। কারণ আজকাল কেউ লং টার্মে কিন্তু ডিপোজিট কেউ রাখতে চায় না, সবাই কিন্তু শর্ট টার্মে যায়, 3 মাস 6 মাস, বড় জোর 1 বছর। এখানে কিন্তু ফান্ডিং এ কিন্তু বিশাল মিসম্যাচ আছে কিন্তু আপনার লোনের ইয়ের সাথে। কিন্তু এইসবের যে চ্যালেঞ্জ গুলা, সেটা কিন্তু আগে থেকেই ছিল। আমি বলবো এটা কিন্তু আমি সেই 18 সালের শেষের দিক থেকে শুরু হয়েছে, 19 সালটা তো ভালোই ফেস করেছি, 20 সালে এসে তো আপনারা সবাই জানেন যে কি পরিস্থিতিতে আছে। বাট একটা কথা বলতে চাই যে কিছু ফাইন্যান্স কোম্পানি, যেরকম আমি বলবো আইডিএলসি আছে, আমরা লঙ্কা বাংলা ফাইন্যান্স আছে, যাদের নাকি ক্যাপিটাল মার্কেট অপারেশনস কিন্তু আছে ভালো একটা। এখান থেকে কিন্তু আপনি যদি দেখেন গত 2 বছর হয়ে গেছে ক্যাপিটাল মার্কেট কি অবস্থায় আছে আপনারা সবাই জানেন। সুতরাং আমাদের যে ওভারঅল কনসলিডেটেড যে ইনকাম, এখানে কিন্তু ভালোই টেন্ট হয়েছে। এন্ড উই আর মানে আমি বলবো ইয়েস উই আর সাফারিং। তবে আসার কথা হচ্ছে ঠিক আছে, দেখা যাক। সবসময় একটা কথা বলি, যেহেতু আমরা একটু ছোট, আমরা চাচ্ছি কিছু একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে, আমরা কিন্তু সবসময় আশাবাদী আছি। জনগণ যারা আমাদের উপর আস্থা রেখেছেন, আমি শুধু এতটুকু বলবো, এই ক্রান্তিকালে যেভাবে চলছে, এই আস্থার সংকটটি যেন না থাকে। আপনারা কিন্তু যেভাবে এই সেক্টরকে আপনারা মানে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমি বিশেষ করে ব্যাংকিং কমিউনিটিকে বলবো, ব্যাংকদেরকে বলবো, আপনারা যেভাবে সাপোর্ট অতীতে দিয়েছেন, আপনাদের এইটুকু রাখেন। এখন যদি আপনারা সবাই টাকা মানে উইথড্র করে নিয়ে যান, না এখন আপনারা খুব ইয়ের ভিতরে আছেন বা আপনারা খুব রিস্কের ভিতরে আছেন, তো আপনি আমাদের টাকা পয়সা ফেরত দিয়ে দেন, তো আমরা আরো রিস্কের ভিতরে পড়ে যাবো। এই সময়টায় আমরা এই কোঅপারেশনটা কিন্তু ব্যাংকদের কাছ থেকে চাচ্ছি, আমাদের ডিপোজিটরদের কাছ থেকে চাচ্ছি, স্পেশালি কর্পোরেট ডিপোজিটরদের কাছ থেকে চাচ্ছি। আমরা আশা করি এই জিনিসগুলো থাকলে পরে হবে। আর আমাদের রেগুলেটর, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের কথা বলবো, আমরা অনেক ধরনের প্রস্তাব ওনাদের কাছে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে ওখানেও কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আমরা সামনের দিকে আরো কিন্তু কিছু দেখবো। যেরকম দেখেন এই যে 2 দিন হলো সিআরআর কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে আর কি, এতে কিন্তু কিছুটা হইলেও কিন্তু আমাদের কিন্তু মার্কেটে কিন্তু একটা লিকুইডিটি কিছু ফাইন্যান্স কোম্পানি গুলো কিন্তু পাবে। আমরা এসএলআর এর কথাও বলেছিলাম, এটা আমার মনে হয় আমাদের ইডি স্যার এখানে আছেন, উনি বলবেন এই বিষয়ে যে উনি কি করতে যাচ্ছেন। আমরা কিছু এক্সপেক্ট করছি যেরকম ব্যাংকিং কমিউনিটিকে, ব্যাংকিং সেক্টরটাকে যেভাবে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে ওনারা কিন্তু ভালো একটা ইয়েতে নিয়ে আসতে চাচ্ছেন, আমরাও কিন্তু একটু এক্সপেক্ট করছি। বিকজ আমরা এখানে একটু উদাহরণ দিয়েছেন, আমি জাস্ট বলতে চাই যে একটা
ব্যাংক, ইসলামী ব্যাংক প্রায় 1,10,000 কোটি টাকার পোর্টফোলিও তাদের, সেখানে আমরা এতগুলো কোম্পানি মিলে মাত্র 80,000 কোটি টাকার মতন। কিন্তু আমার কথাটা হচ্ছে এটাকে এইভাবে না দেখে আমরা অনেক ব্যাংক আছে যাদের থেকে কিন্তু অনেক ফাইন্যান্স কোম্পানির কিন্তু অবস্থান, ব্যালেন্স শিট অনেক বেটার আছে, আমি এতটুকু বলতে পারি, ঠিক আছে। বাট আমার সামষ্টিক ভাবে এই সেক্টরটা কিন্তু যথেষ্ট অবদান রেখে যাচ্ছে ইকোনমিতে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই সাপোর্ট গুলো পেলে, আমরা যে সাপোর্ট গুলোর কথা বলছি, সামনের দিনগুলিতে আমরা আরো বেশি অগ্রণী এবং দক্ষ ভূমিকা পালন করতে পারবো। কারণ এমন অনেক ফাইন্যান্সিং আমরা করেছি যেটা কিন্তু সত্যি কথা বলতে কি ব্যাংকরা কিন্তু করবে না। ব্যাংকরা কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু প্লেন ভ্যানিলা ফাইন্যান্সিং গুলো করে, কমার্শিয়াল ফাইন্যান্সিং গুলো করে, আর ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স গুলো করে, which I believe it's absolutely fine, fantastic, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু মনে রাখবেন ক্যাপিটাল নেচারের যে ধরনের ইনভেস্টমেন্ট গুলো হয়ে থাকে সেগুলোকে কিন্তু আমরা ফান্ডিং করে থাকি। সুতরাং এখানে কিন্তু আমাদের যেটা দরকার লং টার্ম ফান্ডিং, আমাদের দরকার লং টার্ম ফান্ডিং, যে ফান্ডিং দিয়ে আমরা কিন্তু এই সেগমেন্টটাকে, এই যে লং টার্ম লোনের যে ব্যাপারটা আছে, এই সেগমেন্টটাকে যেন আমরা সুন্দর মতন সার্ভ করতে পারি। আমরা যদি এই জিনিসগুলো পারি, আমরা মনে হয় আমরা আমাদের সেই রোলটা কিন্তু প্লে করতে পারবো। আমরা আসলে আমরা পারবো। পৃথিবীর অনেক দেশে খেয়াল করে দেখবেন লিজিং, যে লিজিং কিন্তু একটা প্রোডাক্ট। আমরা বাংলাদেশে কিন্তু সেই অর্থে লিজিং কোনো কোম্পানি নাই, সবাই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে থাকে। লিজিং কিন্তু একটা প্রোডাক্ট, ব্যাংকরাও কিন্তু লিজ ফাইন্যান্স করতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আমার কথাটা হচ্ছে অনেক দেশে দেখবেন টোটাল ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের অ্যাটলিস্ট 40 to 45%, কোনো জায়গায় 60% কিন্তু এই লিজিং প্রতিষ্ঠানগুলি কিন্তু দখল করে থাকে, বিকজ ওখানে ফান্ডিং এর সেই ধরনের ব্যাপার স্যাপার আছে, তারা কিন্তু এই জিনিসটাকে ট্যাকল করতে পারে। আমরাও পারবো। আমাদের যে কথাটা, যে প্লিজ আপনারা একটু এই যে বন্ড মার্কেটটাকে একটু চাঙ্গা করেন, আমাদের জন্য আমরা যেন এখানে কাজ করতে পারি, ঠিক আছে। আশা করব এই যে বন্ডের পরে কিন্তু আবার কিন্তু একটা ট্যাক্স বসিয়ে দেওয়া হয়েছে, আশা করবো এটা ঠিক হয়ে যাবে। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এই জিনিসটা দেখবেন। আশা করি বন্ড মার্কেটটাকে যদি আরেকটু আমরা চাঙ্গা করতে পারি, আমাদের এই ফান্ডিং যে নিডটা, যে লিকুইডিটির যে প্রবলেমটা, এটা কিন্তু আমরা বহুলাংশে কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হবো। আমি আর কিছু বলতে চাই না, আমি এখানে ধন্যবাদ। মুসা ভাই, আমি একটু জাস্ট শারিউর ভাই যে কথাগুলো বললেন, আমি জাস্ট এটা একটু অ্যাড করি। যে প্রথমত হচ্ছে যে আমরা কিন্তু বলছি যে আমাদের দেশে অনেক আর্থিক প্রতিষ্ঠান আছে যেগুলো অনেক ব্যাংক তাদের কাছে অনেক শিশু। আমাদের অনেক ভালো আর্থিক প্রতিষ্ঠান আছে এবং সবাই মিলে কাজ করছে। আমি জাস্ট একটা পরবর্তী, আপনি যার কাছে যাবেন, আমি একটা প্রশ্ন উপস্থাপন করছি, যে এটা শুধু আমার প্রশ্ন না, আমাকে গতকাল যশোর চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট মিজানুর রহমান খান ফোন করছিলেন। তিনি আমাকে বললেন যে আর্থিক প্রতিষ্ঠানগুলো, আমাদের একটা রিপোর্টের প্রেক্ষিতে তিনি ফোন করেছেন এবং আরো অনেকেই ফোন করেছেন এই বিষয়টা জানার জন্য। এসএমই খাত নিয়ে আমরা সম্প্রতি একটা রিপোর্ট করেছি। তো উনি যেটি বললেন যে আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকের জন্য 9% সুদ নির্ধারিত রিটেল এবং সব প্রোডাক্টের জন্য। তাহলে আর্থিক প্রতিষ্ঠান 9% থেকে উপরে বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে, ব্যাংকের কাছ থেকে ডিপোজিট সংগ্রহ করছে। তাহলে এই প্রেক্ষাপটে তাহলে আর্থিক প্রতিষ্ঠানের ল্যান্ডিং আসলে কত পার্সেন্ট হবে? আর্থিক প্রতিষ্ঠানের ল্যান্ডিং এর সুদ হার যদি 15% হয়, তাহলে আসলে আর্থিক প্রতিষ্ঠানের কাছে মানুষ কেন যাবে 9% ব্যাংক রেখে? থ্যাংক ইউ স্যার। আমি একটু সালেউদ্দিন স্যারের কাছে যেতে চাই, মানে মাঝখানে যেতে চাই। স্যার, আপনার মানে নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আসলে কি পারপাজে তৈরি করা হয়েছিল? মানে ওনাদের কি ব্যাংকের মতো যেটা কাজ করবে সেটাই থাকবে, নাকি আলাদা কোনো কিছু ছিল স্যার? ধন্যবাদ মুসা। আসলে দুজন মোমিন সাহেব আর শাহরিয়ার সাহেব তাদের সত্যতা বলে দিয়েছেন। আমি প্রথমত হলো কি যে এনবিএফআই আর ব্যাংকের একটা স্বাতন্ত্র্য, সেটা না হলে কিন্তু এনবিএফ এর যতই আমরা বলি যে আমরা ভালো, আমরা কি করছি, কি ধরনের ভাবে আমাদের সেবাটা, আমাদের প্রোডাক্টটা, আমাদের অ্যাপ্রোচটা, প্রসেসিংটা, এটা একদম আলাদা ভাবে। আপনারা যদি, আমি একটু ওয়ারিড যে সংখ্যাধিক্য এতগুলো, তার মধ্যে বাংলাদেশ ব্যাংক আরেকটা দিয়েছে, ব্যাংকের লাইসেন্স দিয়ে যাচ্ছে। এই ভিড়ের মধ্যে যদি ব্যাংক তো অনেক হয়ে গেছে, তার মধ্যে যদি আবার এনবিএফআই অনেক হয়ে যায়, আবার এনবিএফআই যদি একই জিনিস করে, যেটাকে আমি সাধারণত বলি মোর অফ দ্য সেম, তো সেটা তো কোনো গ্রাহকরা আকৃষ্ট হবে না বা ইন্ডাস্ট্রি। আপনার তো একটু স্বাতন্ত্র্য পাবে। এটা ঠিক যে যারা নন ব্যাংক ফাইন্যান্স ইনস্টিটিউশন একটু স্বাতন্ত্র্যভাবে কাজ করে, আমার সময় মোটামুটি কিন্তু কয়েকটা ছাড়া বেশিরভাগই নন ব্যাংক ফাইন্যান্স মোটামুটি ভালোই কাজ করে, কিন্তু দিন দিন একটু স্লাইডিং ইস্যু হলো। সেটা মূল কারণটা হলো যে প্রথমত হলো যে একটা স্বতন্ত্রভাবে
ইসে করা, মানে লোকজনকে কনভিন্স করা যায় আমরা একটা অন্যরকম কাজ করছি আমাদের এটা। সেকেন্ড, এটা অবশ্যই একজন বক্তা ভালো বলেছে সারিয়া সাহেব, যে আমরা লং টার্ম ফাইন্যান্স করে, ব্যাংকাররা তো করে না, অথবা এই জিনিসগুলো তুলে ধরা। সেকেন্ড হলো এনবিএফআই এর কিন্তু আপনার প্রবলেম যেটা হলো এনবিএফআই এর আপনার অ্যাক্সেস টু ফান্ড, তাদের ফান্ডের কিন্তু আছে অনেক রেস্ট্রিকশন আছে, সবগুলো ফান্ড দিতে পারে ব্যাংকের মতো, তারা ডিপোজিট মনিটাইজ করতে পারে। ওদের ভবিষ্যতে যেটা তারা করতে পারে সেটা মনে নেই, এটা ওদের এগুলো সেটা খেলাও করবে বলে মনে হয়। অনেক রকম প্রুডেন্সিয়াল নর্মস, অনেক কিছু আপনার চেঞ্জ করতে হবে, আনতে হবে ওদের জন্য। অতএব তাদেরকে ফান্ড স্টোর করা একটু ডিফিকাল্ট। তবে এখানে আমি মনে করি যে এখানে কিন্তু সেন্ট্রাল ব্যাংক একটা রোল আছে, একটা রিফাইন্যান্সিং স্কিম যদি স্পেশালি এনবিএফআই এর জন্য করে। কারণ আপনি দেখবেন উদাহরণস্বরূপ যে বাংলাদেশ কৃষি ব্যাংক একটা বৃহৎ অংশের টাকা কিন্তু বাংলাদেশ ব্যাংক দিয়ে যাচ্ছে। আমার সময় প্রায় মিটিং হতো, আমরা চাইতাম সুদের টাকা তো প্রিন্সিপাল তো চাইতে ভয় পেতাম, বা আমাদের স্মরণই লাগতো যে বিক্রির কাছে প্রিন্সিপাল সুদের টাকা দাও, সেটাও দিতে। তা আমরা বলতাম ঠিক আছে, ভালো যখন কাজ করছো দেশের কৃষির ডেফিনেটলি কন্ট্রিবিউশন বিকেবি রাখাবে, কন্ট্রিবিউশন ভেরি গুড, তখন বাংলাদেশ ব্যাংক থেকে আমরা কনসিডার ঠিক আছে সেইভাবে কনসিডার করে যে এনবিএফ একটা কন্ট্রিবিউট করে, সেভাবে সেন্ট্রাল ব্যাংক থেকে একটা স্পেশাল একটা রিফাইন্যান্সিং স্কিম করা যেতে পারে। এটা আমার মনে একটা যে একটা যৌক্তিক দাবি, এটা হলো তাদের লিকুইডিটি ক্রাইসিসটা একটু কম। আর তৃতীয়ত যেটা হলো আপনাদের যে ইসের ব্যাপারে যে এনবিএফ এর যে, আমি জানি না আপনারা যদি স্পেসিফিক্যালি কিছু স্বতন্ত্র যে এই প্রোডাক্ট অথবা আপনার জোন ভিত্তিক যদি কিছু এমফেসিস দেন বা সেক্টর ভিত্তিক, আপনারা যদি সবই করতে চান, ব্যাংকার যেটা সেই কম্পিটিশনে পারা যাবে না তাদের সাথে। অতএব স্পেসিফিক প্রোডাক্ট যেখানে কোম্পানির অ্যাডভান্টেজ আছে, যেখানে আপনার সেবাটা ভালো দিতে পারবেন, আপনার রিকভারিটা ভালো হবে, আপনি নিশ্চিত থাকবেন রিটার্নটা ভালো হয়, এবং সেই সঙ্গে যে জনগণও কনভিন্স হয় যে এনবিএফআই যেখানে ব্যাংক যেতে পারে নাই বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনটা ভালোভাবে যেতে পারে নাই, আমরা সেখানে গিয়ে তোমাদেরকে সার্ভিস দিচ্ছি, সেখানে লোকজন তখন কনভিন্স হবে, তারাই তো আপনাদের কাছে জমা রাখতে পারে। এখন দেখবেন গ্রামের অনেক লোকজন টাকা পয়সা নিয়ে সোকল সেভিংস সোসাইটির কাছে যায়, মহাজনদের কাছে যায়, রেট রিটার্ন বেশি দেয়, কারণ টাকা পয়সা যারা থাকবে তারা যদি মনে করে যে একটা প্রতিষ্ঠান আছে তাদের কাছে ডিপোজিট রাখতে হবে। অতএব আমি মনে করি ওই আপনার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, স্পেসিফিক প্রোডাক্ট, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট, এইগুলি চালু করেন। আর যদি পারেন অঞ্চল ভিত্তিক বা জোন ভিত্তিক যদি ইসে দেন, সবাই মিলে সবাই এক জায়গায় হুমড়ি খেলে বা সব করলে কিন্তু তখন কম্পিটিশন বা ব্যাংকারদের সাথে পারবেন। এই একটা জিনিস। আরেকটা জিনিস আমার মনে হয় সময় এসে যে এনবিএফ এর যে রেগুলেটরি নর্মস গুলো একটু আলাদা করে করা। সেন্ট্রাল ব্যাংকের রোল এখানে আমার মনে হয় যে আপনি যদি বলেন যে সব যা যা নর্ম বা জেনারেল নর্মস গুলো আছে ব্যাংকের জন্য, সেগুলো এনবিএফ পালন করবে, এটা ডিফিকাল্ট হবে তাদের জন্য। আমি একটা এক্সাম্পল বলি, আমি যখন পিকেএসএ ছিলাম তখন বাজেল 2 ইমপ্লিমেন্ট করার জন্য মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনকে বলা হয়েছিল। আমি তো আকাশ থেকে পড়লাম বাজেল 2 মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন ইমপ্লিমেন্ট করবে, তো মারা যাবে। ওই প্যারিসে, তারপর পরে আমি বাজেলে জেনেভাতে ওদের সাথে যোগাযোগ করলাম। আমি তখন তো গভর্নর হইনি, অবশ্য গভর্নর পরে পার্সু করেছি। ইনফ্যাক্ট ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের প্রফেসর একটা পেপার লিখেছিল, ঢাকায় এসে প্রেজেন্টও করলো। তো বললো যে এটা তো পাগলের মতো কথা, বেজেল 2, তারপর এখন বাজেল 3 যদি বলে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, এখন যদি বাজেল 3 যদি একেবারে হুবহু চাপিয়ে দেওয়া হয় এনবিএফ এর উপর, সেটা তো ডিফিকাল্ট। অতএব আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক একটা রোল আছে যে তাদের আলাদা নর্মস গুলো, শুধু বাজারের নর্মস না, আমি অন্যান্য ম্যানেজমেন্ট নর্মস গুলো যদি একটু আলাদা করে স্বতন্ত্রভাবে করে তাদের জন্য সুবিধা হয়। এরা এবং আলটিমেটলি ইন্টারন্যাশনাল নর্ম গুলো সেটা ইস্যু করতে হবে। তো হুবহু কাট এন্ড পেস্ট করে, আমি তো একটা শঙ্কিত বাজেল 3টা যদি ইস্যু করে, আমি দেখলাম যে অ্যাকশন প্ল্যানটা আছে ব্যাংকের জন্য, এনবিএফ তো আমার মনে পারবে না, মানে অনেকে মুখ তুলে পড়ে যাবে। অর্থাৎ এটা ওদের সময় এসছে। আরেকটা জিনিস যেটা দরকার যে আপনার এনবিএফ এর জন্য একটু প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনটা, আমি মনে আছে সিকিউরিটাইজেশনের ব্যাপারে বহু হইচই করেছি, সিকিউরিটাইজেশনের ব্যাপারে, হেজিং এর ব্যাপারে অনেক কিছু বলেছি, কিন্তু আনফরচুনেটলি সেগুলো খুব ডেভেলপ করে নাই। কিন্তু সিকিউরিটাইজেশন একটা সার্কুলার 2008-এ আমি দিয়েছিলাম, সেটা রিভাইজও বোধ করি করা হয় না। আমাকে একজন এসে আবার হেজিং এর ব্যাপারে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, সেইগুলো খুব যে রিভাইজ করা হয়েছে। আমার মনে সময় আছে সেন্ট্রাল ব্যাংক এবং এনবিএফ এবং ব্যাংকগুলো কিন্তু প্রোডাক্ট যদি ডাইভার্সিফিকেশন না হয়, সিকিউরিটাইজেশন আমার সময় সিটি ব্যাংক
প্রোঅ্যাক্টিভ ছিল, ওই মাইক্রো ফাইন্যান্স একটা বড় একটা সিকিউরিটাইজেশন করলো। এটা হলে তাদের নিজেদের স্বার্থে 95% সেই দিক দিয়ে তো আপনার যদি সে দেখেন তো ভেরি অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ছিল ব্র্যাকের মাইক্রো ফাইন্যান্সটা আপনার সে করা হয়েছে সিকিউরিটাইজেশন সিটি ব্যাংক এনে। অতএব এটা আর খুব সম্ভব হেজিং বোধহয় 2 লাখ কিছুটা করেছিল কটন, তখন বিকে ফজলুল হক সাহেব ছিলেন চেয়ারম্যান, তারা বোধহয় একটা দুটো হেজিং করে স্টিল বোধহয় কিছুটা করেছিল। বাট তারপরে আমি নতুন ধামক হয়তো বা করে থাকতে পারে, আমার তথ্য নেই। তো এইটা আমার মনে হয় করা উচিত। আরেকটা জিনিস হলো আপনার গভর্নেন্স ইস্যুটা। এই যে গভর্নেন্স ইস্যুটা ব্যাপারে কিন্তু আমার মনে হয় একটু, এটা হলো ব্যাংকের ক্ষেত্রে আবশ্যক দরকার। আমি যেন একটু সারপ্রাইজ, কয়েকটা এনবিএফআই যেটা অবসান হলো পিপলস বা ইন্টারন্যাশনাল লিজিং, সেইগুলো কিন্তু গভর্নেন্স একবারে ভালো ছিল। তারপর দেখলাম হয়তো চেয়ারম্যান বদল হয়ে গেল, কে আসলো, আর মানুষ বদলের সাথে সাথে যদি গভর্নেন্সও বদল হয়ে যায়, মানে সিস্টেম যদি বদল হয়ে যায়, তো এটা অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় সময় আপনার সিস্টেমটাকে একটু সুদৃঢ় করুন। এটা কোনো পার্সন বেজ না, একজন ব্যক্তিত্ব চেয়ারম্যান, অতএব উনি ভালো চালিয়ে যাবেন, উনি তারপরে, কারণ এটা সাকসেশন প্ল্যান থাকে, আরেকজন আসবে ডেফিনেটলি যে কোনো ব্যাংকের। অতএব এই যে গভর্নেন্স হিসেবে ম্যানেজমেন্ট এবং গভর্নেন্স একটু আলাদা থাকবে, ম্যানেজমেন্টে ইন্টারফেয়ার করবে না, এইগুলো যদি ঠিক না থাকে তো দেখেন বেশ ভালো পিপলস এর ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানির লোকজন যারা আগে ছিলেন, আমার সময় মোটামুটি বিখ্যাত লোকজনই ছিলেন, কিন্তু সেই সময় ভালো চলছিল। এখন অবশ্য তাদেরকে আমরা জিজ্ঞেস করি, আমি ভাবছি আমি জিজ্ঞেস করবো আপনার আসার পর হঠাৎ করে এগুলোর এই অবস্থা হলো। আরেকটা জিনিস আমি মনে করলো, এটা বোধহয় হয়তো পলিসিগত একটু চিন্তা করার বিষয় ছিল বাংলাদেশ ব্যাংকের পক্ষ। এই পিপলস এই লিজেটা অবসায়ন করার আগে কিন্তু আরেকটা চিন্তা করা উচিত। অবসায়নটা এটা এটা একটা অন্যরকম মেসেজ দেয়। বেস্ট হতো যদি এটা অন্য একটা ব্যাংকের সাথে মার্চ করার প্রপোজাল করতো, বা আরেকটা লিজিং কোম্পানির সাথে বলতো, নেগোশিয়েট করতো মার্চ। হঠাৎ করে অবসায়ন করা, আমার মনে, আপনার মনে আছে কিনা, ওরিয়েন্টাল ব্যাংক কিন্তু অনেক রকম দাবি এসেছিল আমার কাছে, অবসায়ন করা হোক। আমি সেটা করার পরও কিন্তু এটা কেন করলেন, এটাকে ইসে করলেন কেন, বিক্রি করে দিলেন বা সেক্ষেত্রে যদিও আইসিবি খুব ভালো, তবু এটা করলে কিন্তু একটা আপনার এই একটা ডোমিনো এফেক্ট হতো ব্যাংকিং সেক্টরে। পরে আমাকে সবাই বলি, এটা করার আগে অর্থমন্ত্রী বহুদিন আমার সাথে আলোচনা করেছেন, পরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার আলোচনা হয়েছিল, করতে চান নেই, যাই হোক। কিন্তু সেটা আমি ওইরকম মেসেজ দিতে চাই নাই, কারণ ব্যাংকের দরজা একবার বন্ধ হয়ে গেল, আমরা বলি যে রাস্তা ব্যাংকে আমরা যদি একজন এসে দেখে ব্যাংকের দরজা বন্ধ, তার মানে রান অফ দ্য ব্যাংক যদি মনে করে লোকজন, তখন কিন্তু অন্যান্য ব্যাংকের উপর কিন্তু এই এফেক্টটা পড়ে। অর্থাৎ কনফিডেন্সটা একটা বড় ব্যাপার, যে কনফিডেন্স যদি থাকে, যে পিপলস করার পরে পিপলস এর, তো আই ওয়াজ সারপ্রাইজ। একটা জিনিস আমি বলি, পিপলস কিন্তু হঠাৎ করে কিন্তু এরকম করে এই অবস্থা আসেনি আবার, বা যে ন্যাশনাল আরো 2-3টা হঠাৎ করে, এটা কিন্তু আমার মনে হয় এটা মনিটরিং এর বোধহয় আরেকটু ভালো করে করা উচিত। যখন এইগুলোর নাম ছিল তখন কিন্তু একটা দেখা উচিত, কারণ আমি কিন্তু বেশ কয়েক বছর আগেই আমার সিনিয়র কলিগ বা আমার বন্ধু বান্ধব সচিব, একজন তো খুব সিনিয়র সচিব, আমাকে টেলিফোন করে বলেছিল যে তুমি কিছু পারো কিনা আমাকে হেল্প করতে, আমার তো টাকা আটকে গেছে অমুক একটা লিজিং কোম্পানিতে, বেশ নাম করা, নামটা আমি বলবো না। আমি কি করে বলি, এমডি কে একটু বলো। আমি যখন এমডি কে বললাম, স্যার গভর্নর স্যারও টেলিফোন করেছেন, আপনি যেমন করেছেন এখন বর্তমান গভর্নর স্যার, আমরা কিছু টাকা দিয়ে দিচ্ছি। আমি বলছি এইভাবে আপনি কিভাবে পেলেন? আমি টেলিফোন করলাম, থেকে কিছু টাকা ওনাকে ফেরত দেবেন আর বাকিরা টাকা পাবে না, এটা তো অ্যাড হক বেসিস, এবছর চলবে না। তবে এই মেসেজটা তো ভালো না। তো উনি হয়তো গিয়ে কাউকে বলেছেন যে আমি অনেকে তদবির করে কিছু টাকা পেয়েছি, আমরা এত লক্ষ টাকার মধ্যে 25% ফেরত পেয়েছি। দিস ইজ নট দি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তো এইভাবে আপনার কনফিডেন্স রাখতে পারবে না। অতএব এই যে ডে টু ডে বেসিসে আপনার ম্যানেজমেন্ট আপনার যে টাকাটা যার কাছে আনবে, এই যে কস্ট অফ ফান্ড আপনাদের একটা মেজর প্রবলেম। এই যে হাই কস্টে এনে আপনি যে দেবেন, সেটা আগে থেকে চিন্তা করে কোন ব্যবসায় দেবেন, কারণ এখানে প্রথমত কস্ট অফ ফান্ড, আর আপনাদের আবার ম্যাচুরিটি মিসপ্লেতে অনেক সময় হয়, কারণ একটা লং টার্মে দিতে যাচ্ছেন কিন্তু শর্ট টার্ম, এখন তো আরো বেশি, এখন তো আরো সমস্যা আছে। এখন কিন্তু 3 মাস 6 মাসের বেশি কেউ কোনো এফডিআর করতে চাচ্ছে না, কারণ ভাবে যে ওই ইভেন ব্যাংকেও বা যে ভাবে যে এমনি রেট কম, তারপর 3 মাস বা 6 মাস পরে ব্যাংকের কি অবস্থা হয়। অতএব এই জিনিসটা বোধহয় আমার মনে হয় আপনাদের কস্ট অফ ফান্ডটা একটু খুব এগ্রেসিভ সাথে একেবারে লেন করে হাই রেট দিয়ে, এর আগে অনেকে এটা করেছিল,
পরে কিন্তু পরে বিপদে পড়েছে। তারপরে আপনি যে অ্যাসেটটা ক্রিয়েট করেছেন সেটা আপনার সাথে রিটার্ন ঠিক মতো আসেনি। অতএব এই জিনিসগুলো একটু দেখাতে হবে। এইগুলো কিন্তু বেসিক্যালি জাজমেন্ট, ওই যে ডিউ ডিলিজেন্সের ব্যাপার, এগুলো ম্যানেজমেন্ট থেকে দেখবে, ডিরেক্টর যারা আছে তারা আপনার নীতি নির্দেশনা দেখবে, সেগুলো আমার মনে হয় এটা একটু দেখা উচিত। আর সবশেষে যে আমি একটু আর এই যে স্ট্রেস টেস্টে এতগুলো রেড জোনে চলে 11টার মতো রেড জোনে চলে যাওয়া, এইগুলো আমি জানি না এগুলিকে আবার জনসমক্ষে কিন্তু এই সার্কুলার প্রকাশ হয় কিনা। যেমন ক্যামেল রেটিং বাইরে জানার কথা না, কিন্তু লোক আমার সময় দু একটা ব্যাংক ক্যামেলস রেটিং কোট করেছিল, তখন তাদেরকে আমরা এক্সপ্যানশন করে বলেছি যে ইউ আর নট সাপোজড টু, এই ডিপোজিটর অ্যাট্রাক্ট করার জন্য আমাদের ক্যামেল রেটিং আমরা সবচেয়ে সর্বোচ্চ। তো এইগুলো যদি লোকজনের কাছে জানাজানি হয়ে যায়, এগুলো আমি জানি না, এগুলো বাংলাদেশ ব্যাংকের তো কর্মকর্তা আছেন সেখানে, উনি বলতে পারবেন যে ইয়েলো যদি জানে 19টা, 11টা রেট, 4টা গ্রিন, সার্বিক চিত্র তো খুব এটা তো আমাদের কোভিড জোনের মতো যে বাংলাদেশের বেশিরভাগ জনে তো রেড হয়ে যাবে। তো এইরকম যদি হয় তো ইট উইল নট গিভ এ গুড ম্যাচ। এখন সময় আসছে কিন্তু যে কনফিডেন্স বিল্ড আপ করা, লোকজনের কনফিডেন্স যে আমরা ব্যাংকিং সার্ভিস, আমরা সার্ভিসটা দিচ্ছি, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা দেওয়া, এবং এই জিনিসগুলো কিন্তু আপনাদের সেগুলো। আর সবশেষে বন্ড মার্কেটের ব্যাপারে বলি, বন্ড মার্কেট তো এমনি আমাদের উইক, ক্যাপিটাল মার্কেটে যেতে হবে অলওয়েজ। আপনার আমার মনে হয় এখানে খুব যথেষ্ট যে খুব চেষ্টা করা হচ্ছে বন্ড ইসে করা, বিশেষ কর্পোরেট বন্ড তো আপনার আসছে না। এইবার দেখলাম যে কর্পোরেট ট্যাক্স কমিয়েছে, লিস্টেড নন লিস্টের মধ্যে ডিফারেন্সটা আবার খুব বেশিও না, 2.5% মধ্যে কোথায় ডিফারেন্স হবে, ওই রকম অল্প ডিফারেন্স লিস্টেড হবে বলে আমি জানি না, আনলেস আপনার অন্য ট্যাক্স ইনসেন্টিভ গুলি যদি দেয়, মানে ট্যাক্স মানে ডাইরেক্ট যে আপফ্রন্ট ট্যাক্স কেটে নেওয়ার ব্যাপারে যদি এইসব ট্যাক্স ইনসেন্টিভ না দিলে কিন্তু বন্ড মার্কেট ডেভেলপমেন্ট এবং কর্পোরেট ভালো কর্পোরেট বডিরা কিন্তু আসবে না আপনার সাথে। কারণ প্রথমত তারা ডাইভেস্ট করতে চায় না তাদের ওনারশিপ, দ্বিতীয়ত শেয়ার হোল্ডারের কাছে তারা এক্সপোজ হতে চায় না, তৃতীয়ত আপনার রিটার্নটা কেন শেয়ার করবে, রিস্ক শেয়ার করা হয়তো ওরা চাইতো, কিন্তু আবার রিটার্নও তো দিতে হবে, সাথে লাভেরও তো ডিভিডেন্ডও দিতে হবে। অতএব এইগুলো চিন্তা করে আসতে চায় না, এটা এখানে ইনসেন্টিভটা সবচেয়ে বড় জিনিস। অতএব আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি বিবেচনা, তবে ডেফিনেটলি নন ব্যাংক ফাইন্যান্স ইনস্টিটিউশন এতদিন পর্যন্ত হিস্টোরিক্যালি আপনার সার্ভিস দিয়ে আসছে, খুব যে তাদের একেবারে খুব খারাপ ইসে ছিল রেকর্ড যে তা না, কারণ ব্যাংকের সম্বন্ধে অনেক ইস্যু, ব্যাংকে তো এক্সাম্পলই দিলাম, আপনি অবসর না করে কতগুলো ব্যাংকে তো আপনি পুনরুদ্ধার করেছেন বা নাম চেঞ্জ করতে অ্যালাউ করা হয়েছে। অর্থাৎ এই মেসেজগুলি কিন্তু আবার নন ব্যাংক ফাইন্যান্স ইনস্টিটিউশনের ব্যাপারে তখন লোকজন ভাবে ওরা ডুবে গেলে তো কেউ ওদেরকে বাঁচাবে না, কিন্তু ব্যাংক ডুবতে গেলে তো ওদের ধরে বাঁচাবে, ওইরকম একটা আমার ইমপ্রেশন কিন্তু খুব ভালো না। এটা আমি মনে হয় নীতি নির্ধারকের ব্যাপারে একটু এই জিনিসটা একটু সাজাগ থাকতে হবে, কারণ ব্যাংকের বেলা গার্জিয়ান আছে, নন ব্যাংক ফাইন্যান্সের বেলা গার্জিয়ান নাই, শুধু রেগুলেটর আছে, নিয়ম আছে, কিন্তু সে সাহায্যকারী নেই। এই জিনিসটা যদি থাকে মনে লোকজনের, এটা কিন্তু এনবিএফ এর লোকজন খুব স্বস্তি অনুভব করবে না, যারা সার্ভিস না তারা হবে না। এবং আমরা চাই যে বাংলাদেশে তো আরো মানে ব্যাংক নন ব্যাংক সবাই সেগুলো, এবং এই জিনিসগুলো ওরা সামনে এগিয়ে আসুক, সবাই অর্থাৎ এই জিনিসগুলো যদি কনসিডারেশন না হয়, অতীতে যা হয়েছে ঠিক আছে, আরো ডিফিকাল্ট হয়েছিল, কোভিড-19 আরো চ্যালেঞ্জ আসছে, সেখানে আমি গেলাম না, কিন্তু সামনে কিন্তু চ্যালেঞ্জ গুলো আরো বেশি হবে, আয় উৎস কমে গেছে, লোকজনের ডিপোজিট কমে গেছে। এই যে আমি কয়েকদিন আগে একটা লম্বা ইন্টারভিউ দিলাম, লোকজনের সেভিং হচ্ছে, বহু কারণ আছে, এবং এটা খুব তাড়াতাড়ি করে যে সেভিংস বা ডিপোজিট বাড়বে সেটা কিন্তু আমি আশা দেখছি না, ব্যাংকেরও ডিপোজিট বাড়বে বা এসে বাড়বে, এই ব্যাপারে আনলেস যদি রেগুলেটর বা গভর্নমেন্ট থেকে যদি কিছু প্রণোদনা এবং কিছু যদি রিফাইন্যান্সিং বা কিছু এক্সট্রা যদি ফান্ড যদি দেওয়া হয়, প্রোভাইডেড তারা যে সার্ভিসটাকে তাদেরকে মনিটর করবে, অফকোর্স তাকে ইউটিলাইজ করছে কিনা, তোমাদের এফিসিয়েন্সি, এফিকেসি এবং ইফেক্টিভনেস দুইটাই আছে কিনা, ভালোভাবে কাজ করছে কিনা, এফিসিয়েন্সি ক্রাইটেরিয়া আর ইফেক্টিভনেস ক্রাইটেরিয়া যেসব সেক্টরে করছে, যাদের জন্য করছে তারা ফল পাচ্ছে কিনা, সেইগুলো যদি আপনারা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি আপনারা এনশিওর করতে পারেন, আমার মনে হয় নন ব্যাংক ফাইন্যান্স এগিয়ে আসবে। একটু এখনের চার্ট। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, স্যারকে অনেক মূল্যবান মতামত রাখার জন্য।
আমি শাহ আলম স্যারের কাছে একটু পরে যাব, তার আগে আমাদের আরেকজন মানে আলোচক আছেন আবু জাফর মোহাম্মদ সালেহ, ওনার কাছে মানে আমি জানতে মানে বলতে চাচ্ছিলাম যে কি অবস্থা আপনাদের সেক্টরের, আপনার মতামতটা কি? আপনাকে ধন্যবাদ মুসা ভাই। আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সালেউদ্দিন স্যারকে অত্যন্ত সত্য একটা কথা বলার জন্য। সামটাইম উই ফিল লাইক এ মাদারলেস চাইল্ড। তার কিছু কথা বলেছেন, আমাদেরকে যে অ্যাডভাইস গুলো করেছেন, আমরা অবশ্যই এটা অবশ্যই পালনীয় আমাদের পক্ষ থেকে। দেখুন, যে শতবর্ষের যে ভয়াবহ নজিরবিহীন যে করোনা ভাইরাস, এটার যে অভিঘাত, এটি ইটস এ গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস rather to be a financial crisis, and which will invite inflation and different types of hazards in the economic as well as in the social life. আমরা ব্যাংকিং এনবিএফআই আমরা তো এর বাইরে নই। যে অভিঘাত যেটা আসছে এটা ব্যাংকে যেমন আসবে, এনবিএফআই গুলো তো আসবে। আঙুল ছোট বলে ছোট আঙুল কেটে ফেললে ব্যথা কম লাগবে, বড় আঙুল কেটে ফেললে ব্যথা বেশি লাগবে, ব্যাপারটা বোধহয় এরকম নয়। আমরা যে প্রবলেম গুলো মনে করি, যেটা আমরা একটা ধারাবাহিক প্রবলেম আমরা ফেস করে আসছিলাম গত কয়েক বছর থেকে, এই কথাটা স্যার সুন্দরভাবে উল্লেখ করলেন, মিসম্যাচ বিটুইন দ্য অ্যাসেট এন্ড লাইবিলিটি। অ্যাসেট লাইবিলিটি মিসম্যাচের কারণে আমাদের এক ধরনের লিকুইডিটি, এক ধরনের প্রবলেম। আমি লিকুইডিটি সংকট না বলে এটাও বলতে পারি আমরা লিকুইডিটি ম্যানেজমেন্ট, এক ধরনের মিসম্যানেজমেন্ট অফ দ্য লিকুইডিটি চলে আসে। তার মধ্যে এই মরার উপর খাড়ার গার মতো করে যে এই করোনা ভাইরাস যেটি এসেছে, এটিতে আমরা 4 ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করবো বলে মনে করছি। প্রথম চ্যালেঞ্জটা হলো আমাদের একমাত্র ইনকাম সোর্স মেজর, সেটা হলো আমাদের অ্যাসেট কোয়ালিটি। এই আঘাতটা আমাদের এই অ্যাসেট কোয়ালিটিতে আসবে, ডিটোরিয়েশন অফ ইন দি কোয়ালিটি অফ দি অ্যাসেট। এটা স্বভাবতই যারা ডিফল্টার আছে তাদের কথা আমরা জানি, এর বাইরে যারা রয়েছেন, যারা সবসময় পরিশোধ করতে চান বা করে আসছেন, তারাও এখন করতে পারে। এটা একটা দিক। তার এফেক্টে আমাদের আসবে আমাদের নেট ইনকাম এবং প্রফিটেবিলিটিতে আঘাত করবে। তার পরবর্তীতে আমাদের যে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লোর কারণে আমাদের লিকুইডিটি প্রবলেমে আসবে, এন্ড অ্যাজ এ রেজাল্ট ফাইনালি আমাদের ক্যাপিটালাইজেশন চলে আসবে। আপনারা জানেন, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় উল্লেখ করেছেন যে আমাদের বেশিরভাগ ঋণ কিন্তু লিজ ফিন্যান্সিং কিংবা লং টার্ম ফিন্যান্সিং বলা যায়, টার্ম লোন, যেগুলো আমরা কিস্তি ভিত্তিক পরিশোধ। আমরা ইউএলএফসি থেকে মার্চ এপ্রিল মেতে আমরা একটা ভিতরে আমরা জরিপ করে দেখেছি যে আমাদের টোটাল রিকভারির 10 to 14%, এটি আরো কমছে। এখন এর বিপরীতে যারা ছোট ছোট ডিপোজিটার এবং প্রাতিষ্ঠানিক যারা ডিপোজিটার, তারা কিন্তু এনক্যাশমেন্টের জন্য আসছে এবং আমরা এনক্যাশমেন্ট করে যাচ্ছি। আমরা কাউকে হতাশ করছি না, কিন্তু ফেরত দিচ্ছি না। আমাদের বাংলাদেশ ব্যাংকের একটা নির্দেশ রয়েছে যে আপনারা ডিপোজিটারকে কখনোই আপনারা বিমুখ করবেন। আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এই যে মিসম্যাচটা, এদিকে আমরা ইনস্টলমেন্টের টাকাটা ফেরত পাচ্ছি না, অন্যদিকে আমাদের ডিপোজিটের প্রেশার যেটা রয়েছে, এটির কারণে আমরা এখন একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে ক্রমশই আরো বেশি এটির জন্যই আমরা বাংলাদেশ ব্যাংকে কিছু অনুরোধ করেছিলাম। আমি বাংলাদেশ ব্যাংকে ধন্যবাদ ভাই মেনশন করেছেন, পিআরআর অলরেডি ওনারা কমিয়ে দিয়েছেন। এটিও আমাদের এই ক্রাইসিস মুহূর্তে এটি আমাদের ভীষণ উপকারে এসছে। আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে চেয়েছিলাম যে আমাদের এই পরিস্থিতির জন্য শুধুমাত্র ডিপোজিটরের টাকাটা ফেরত দেওয়ার জন্য যে টাকা আমাদের প্রয়োজন, তার জন্য একটা সাপোর্ট হিসাবে আমাদের একটা ফান্ড বা একটা ড্রয়িং লিমিট আমাদেরকে দেওয়ার জন্য। এটি বিনা সুদে নয়, আমরা ব্যাংক রেটে বাংলাদেশ ব্যাংকে চাচ্ছিলাম যে ব্যাংক রেটে টাকাটা দিলে আমরা শুধুমাত্র যদি ডিপোজিটরের মানি পরিশোধ করার যে টাকাটা আমরা ব্যবহার করব। এটি বাংলাদেশ ব্যাংক, আমাদের মাননীয় পিডি মহোদয় আছেন, অত্যন্ত পজিটিভলি ওনারা এগুলো চিন্তা করছেন এবং এই সেক্টরটিকে টিকিয়ে রাখার জন্য ওনার ব্যাপক ভূমিকা রয়েছে। বাংলাদেশ ব্যাংক যথেষ্ট চেষ্টা করছেন। একটা ধারাবাহিক পরিস্থিতি এসে আমরা এখন যে পর্যায়ে চলে এসেছি, এই পরিস্থিতি আসলে ভয়াবহ বলা উচিত। এই ভয়াবহ পরিস্থিতিতে যদি আমরা আমাদের গার্জিয়ানের কাছ থেকে সহায়তা না পাই, তাহলে কিন্তু আমরা আসলে অত্যন্ত বিপদগ্রস্ত। আমরা আরো যে জিনিসগুলো আমরা চেয়েছিলাম, দেখেন, ইটস ভেরি লজিক্যাল যে আমাদের ডিপোজিটের একটা পোর্শনের বাইরে
আমাদের ব্যাংক ডিপোজিট রয়েছে এবং ব্যাংক লোন রয়েছে। ব্যাংক ডিপোজিট যেটা ব্যাংকগুলা 6% সরকার থেকে ডিপোজিট পায়, আমরা রিকোয়েস্ট করেছিলাম সেক্ষেত্রে আমাদেরকে তারা আমাদের ডিপোজিট গুলা রেট প্রিফিক্স করে দিই বা ফিক্স আপ করে দিই। সেগুলো 7% যদি আসে, যে কথাটা মেহেদী ভাই উল্লেখ করেছেন এবং আদনান ভাই বলেছেন যে রেট আপনাদের এত বেশি কেন। প্রশ্ন, আমি যদি ব্যাংকই যদি আমার কাছ থেকে 12% নেয়, 10% নেয়, তাহলে আমি কোথায় যাব? আমরা সেই জন্য অ্যাপ্রোচ করেছিলাম ব্যাংকের কাছ থেকে আমরা যে টাকাগুলো নেই সেই টাকাগুলো ব্যাংক আমাদের 7% দিই। ব্যাংকের কাছ থেকে যে বরোয়িংটা আমরা করি সেই বরোয়িংটা ব্যাংক আমাদেরকে 8% করুক কিংবা 9% করুক, আমরা 1-1.5% বেশি রেখে আমরা ল্যান্ডিংয়ে দিতেই পারি। এই সুবিধাগুলো তো ওগুলা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেগুলো রয়েছে, এগুলোর ফ্যাসিলিটি গুলোর জন্যই বাংলাদেশ ব্যাংক কাজ করছে। আমরাও বাংলাদেশ ব্যাংকের সাথে সময় সময় যোগাযোগ রাখছি এবং আমাদের দিক থেকে দেখুন, করোনার উদ্ভব জানুয়ারি থেকেই এফেক্ট আরম্ভ হয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে আমরা কিন্তু এখন পর্যন্ত টিকে আছি। আমরা এখন পর্যন্ত আমাদের ডিপোজিটরকে কোথাও আপনি শুনেন নাই যে ডিপোজিটররা এরকম মিছিল করছে, মিটিং করছে, এরকম কিন্তু হয়নি। আমরা কিন্তু এখন পর্যন্ত টিকে আছি। এই টিকে থাকাটা যদি করোনা আরো 2-3 মাস মানে দীর্ঘায়িত হয়, তাহলে আস্তে আস্তে আমাদের মধ্যে দুর্বল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। সো এই জন্যই আমরা চাচ্ছিলাম যে সরকার থেকে হোক, বাংলাদেশ ব্যাংক থেকে হোক, একটা স্টিমুলাস প্যাকেজ সরকার বিভিন্ন ক্ষেত্রে দিচ্ছেন আমাদের জন্য। সালাউদ্দিন স্যার একটা কথা বললেন, দেখেন আপনি ব্যাংক বেল আউট করার জন্য আপনি 1000 কোটি টাকা খরচ করতে পারলে একটা এনবিএফআই বেল আউট করার জন্য 7 কোটি টাকা খরচ করা যেত বা যায়। এখন প্রবলেম যদি হয়, প্রবলেম কিন্তু এফেক্ট সব জায়গায় হবে, কম আর বেশি। তো প্রবলেমটা হওয়ার আগেই স্যার যে কথাটা বললেন, আমরা আমাদের দিক থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা আমাদের গুড গভর্নেন্সটা এনশিওর করব, আমরা আমাদের অর্থের যথেষ্ট রকম সচেতনভাবে বিনিয়োগের চেষ্টা করব, আমরা আমাদের সেক্টর ওয়াইজ যে বিনিয়োগের কথা স্যার বললেন এই কথাটা আমরাও বলছিলাম। ব্যাংকগুলো যদি ক্যাপিটাল ফাইন্যান্সিং করে, ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং করে, আমরা যদি স্ট্রাকচার কিংবা মিড টার্ম ফাইন্যান্স করি এবং ক্যাপিটাল মার্কেট যদি লং টার্ম ফাইন্যান্স করে, তাহলে এক ধরনের ভাগ কিন্তু হয়ে যায়। এটা একটা দিক। আরেকটা দিক, প্রোডাক্ট বেসিসে যদি আমাদেরকে বলা হয় যে লিজ ফাইন্যান্সিং, এটা কথার কথা, লিজ ফাইন্যান্সিং লিজিং কোম্পানি বলি, লিজিং কোম্পানিরাই শুধু লিজ ফাইন্যান্স করুক, ব্যাংক এই একটা প্রোডাক্ট না করুক, একটা কথার কথা। আমি এটার কথা বলছি না যে এটা হতেই হবে। এরকম কিছু যদি আমরা একটু ভাগ করে নিই, তাহলে কিন্তু এই ওভারল্যাপিং হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা টাকা নিচ্ছি ব্যাংক থেকে, আবার আমরা কিন্তু কম্পিট করছি ব্যাংকের সাথে, একই বড়োয়ার ব্যাংকের, একই বড়োয়ার আমার। তো আমি ব্যাংকের থেকে টাকা নিয়ে সেই বড়োয়ারকে আমি কিভাবে স্যাটিসফাই করব? কারণ ব্যাংক তো আমার কাছ থেকে 1% বেশি নিয়ে আমাকে দিচ্ছে, আমি আবার তার থেকে কিছু বেশি যদি না পাই, আমার অপারেটিং কস্ট যদি কভার না করে, তাহলে আমি সেই ইনভেস্টটা করবো কেন? এই জন্যই এখানে যদি আমরা একটু খেয়াল করি, এগুলো সম্ভব, এগুলাকে আমরা আস্তে আস্তে করে এগুলাকে আমরা ঠিক করে নিতে পারবো। আমাদের প্রবলেমগুলো যেগুলো আদনান ভাই বলেছেন, এই প্রবলেমগুলোর পিছনে ক্যাপিটাল মার্কেট একটা বড় ভূমিকা রেখেছে। এটা আপনি ভালো করে জানেন যে ক্যাপিটাল মার্কেট গত 2 বছরে কি পর্যায়ে চলে এসেছে। আমাদের সবারই একটা বড় অঙ্কের টাকা ক্যাপিটাল মার্কেটে আমাদের বিনিয়োগ ছিল, এবং সেই বিনিয়োগের এগেইনস্টে আমরা প্রচুর পরিমাণ প্রমিশন করতে হয়েছে, যার জন্য আমাদের সভাপতি মহোদয় বলেছিলেন যে আমাদের কোর বিজনেস যেটা, সেটা কিন্তু আমাদের কমেনি। ইনকাম কিন্তু সেখানে যেটা হয়েছে সেটা কিছুটা চলে গেছে আমাদের ক্যাপিটাল মার্কেট লসের কারণে। সো আমরা যদি আসলে মনে করি যে এনবিএফআই এবং ব্যাংক দুটোই মানি মার্কেটের প্লেয়ার হিসাবে একত্রে পাশাপাশি এগিয়ে যাবে, তাহলে কিন্তু এটা খুব বেশি কঠিন ব্যাপার হবে। আমাদের সরকার যদি আমাদের দিকে সেদিকে একটু নজর দেয়, আমরা সবাই মিলে সেভাবে আবার চেষ্টা করলে আমরা একটা ভালো অবস্থানে ফিরে যেতে পারি, এবং আগামী দিনে এনবিএফআই সেক্টরও আরো বেশি বেশি অবদান রাখতে পারবে ফিনান্সিয়াল সেক্টরে। ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে এবং বিএলএফসি থেকে আমরা দৃঢ়ভাবে কথাটা কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের দেবার অনেক কিছু রয়েছে। আমরা দেখেন বন্ডের কথা এসছে, আমি আমার যেটা ইসলামিক ফাইন্যান্স, আমরা 300 কোটি টাকার বন্ড ইস্যুর পারমিশন বাংলাদেশ ব্যাংক থেকে পেয়েছি। এটির জন্য প্রথমে বাংলাদেশ ব্যাংকে আমরা অ্যাপ্রোচ করেছি, বাংলাদেশ ব্যাংক বললো যে না, বিএসসি থেকে তোমরা আগে পারমিশন নিয়ে আসো। আমরা সেখান থেকে অ্যাপ্রোচ করেছি, সেখানে স্ক্রুটিনি হয়েছে, সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস কমিশন থেকে আমরা পারমিশন নিয়েছি, নিয়ে আবার বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছি, বাংলাদেশ ব্যাংক তারপরে আমাদের এনওসি দিয়েছে। এখন আমরা এটা একটা পর্যায়ে এসেছি। এই প্রক্রিয়াগত জিনিসগুলো যদি আরেকটু সহজ হয়, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আর এটার এগেইনস্টে যে ট্যাক্সের বিষয়টা আমরা আগে থেকে বলে এসেছিলাম, সেটা কিছুটা সহজতর হয়েছে। আরেকটু যদি সহজ হয়, এটি আমাদেরকে ফোকাস করবে একটা দিক। আরেকটা দিক, যেহেতু আমি ইসলামিক শরিয়া বেস, কথাটা আমাকে বলতেই হয়, সুকুকটাকে আমাদের অতি সত্বর বাজারে নিয়ে আসা দরকার। এটি আমাদের খুবই দরকার। মার্কেটে এখন
23-24% ডিপোজিট এবং 24 to 25% ইনভেস্টমেন্ট কিন্তু শরিয়া বেসড ব্যাংক এবং এনবিএফআই গুলো। 1/4 বলা যায় অলমোস্ট, এই 1/4 ইনভেস্টমেন্ট তাদের ব্যাপারে একটু সচেতন আমাদের হওয়া দরকার। সুযোগটা যদি বাজারে ভালো করে আসে তাহলে কিন্তু আমরা একটা লং টার্ম ফাইন্যান্সের একটা ব্যবস্থা আমরা পেয়ে যাব। এক, আরেকটা জিনিস আমাদের জরুরি ভিত্তিতে দরকার, সেটি হলো যে এই যে শরিয়া বেসড ব্যাংক এবং এনবিএফআই গুলোর মধ্যে একটা আন্তঃবাজার সম্পর্ক, যেটি কল মানি মার্কেটে ওটা যেটা ট্রেডিশনাল যারা আছেন তারা কিন্তু কল মানি মার্কেট থেকে এই স্বল্প মেয়াদী যেসব লেনদেন গুলো করতে পারছেন, যারা শরিয়া বেস এরা কিন্তু পারছেন না। আমরা এক সপ্তাহ বা এক মাসের জন্য কোথাও থেকে কোনো ডিপোজিট নিতে পারি না, একদিনের জন্য তো পারিই না, প্রশ্নই আসে না। তাহলে আমাদের মধ্যে একটা আন্তঃবাজার সম্পর্ক স্থাপনটা খুবই জরুরি। এটি যদি আমরা স্থাপন করতে পারি তাহলে যে 25% যারা পোর্টফোলিও হোল্ড করে তাদের জন্য আরো ইজি হবে জিনিসগুলো। এই জিনিসটা আমি বাংলাদেশ ব্যাংকের ইডি মহোদয় আছেন, আমি ওনাকে সবসময় আমাদেরকে দেখে থাকেন, এই বিষয়গুলো আমরা নজর যদি দেই। আর আপনারা যারা আছেন আপনাদের কাছে আমাদের একটা বড় অনুরোধ, সেটা হলো আমাদের সবচেয়ে বিপদটা হলো যে কথাটা আমাদের দুজন এমনি মহোদয় বলেছেন, সেটি হলো ল্যাক অফ কনফিডেন্স। আস্থার জায়গাটা অনেকটা তলানিতে চলে এসেছে। এই আস্থাটা যদি ফেরত না আসে, ব্যাংক এবং এনবিএফআই দুটি ফলে কিন্তু আস্থা বা বিশ্বাসের উপর। কেউ এসে জিজ্ঞেস করে না আপনার এমডি কি পাস, কেউ এসে জিজ্ঞেস করে না আপনার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডিরেক্টর সাহেবের বায়োডাটা দেন, দেখি কারা কি লেখাপড়া শিখেছে। তা কিন্তু নয়, তারা শুনে আসে, জেনে আসে মার্কেটের অবস্থা কি, এখন কি অবস্থা। একটা ছোট্ট নিউজ এনবিএফআই সম্পর্কে বিরাট ক্ষতি করে, আমাদেরকে পজিটিভলি একটু তুলে ধরেন। আপনারা যদি পজিটিভলি আমাদেরকে বলেন যে না আমাদের সামর্থ্য আছে, সামর্থ্য যদি না থাকে আমরা টিকে আছি কি করে? আমরা তো গত 2 মাসে অনেকেই নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা ছিল, আমরা কিন্তু অনেক পেমেন্ট দিচ্ছি। আপনি খবর নেন আইডিএলসি 200-250 কোটি 300 কোটি টাকার মতো ডিপোজিটের টাকা ফেরত দিয়েছে। আইপিডিসি এমডি সাহেব এখানে আছে, উনি 150 কোটি টাকার মতো ফেরত দিয়েছে। আমরা 50-60 কোটি 70 কোটি টাকার মতো ফেরত দিয়েছি। এগুলো তো আমরা দিতে পেরেছি। আরেকটু সাপোর্ট পেলে, আপনাদের আরেকটু সহযোগিতা পেলে, মার্কেট ঠিক হলে, মানুষের কনফিডেন্সটা ফেরত আসলে আমরাও শক্ত পায়ের উপর দাঁড়াতে পারবো। এনি রিফর্মস, আপনারা জানেন মুসা ভাই, যে কোনো রিফর্মস করতে হয় ভালো সময়। বিপদগ্রস্ত অবস্থায় রিফর্ম করতে গেলে কিন্তু টিকে না, কারণ তখন তো আমার অবস্থা এমনি নড়বড়ে। সেখানে আমি ট্রায়াল এন্ড এরর বেসিসে কিছু করতে গেলে না কোনো কিছু ঘটে যেতে পারে। সো রিফর্মটা আমরা একটু ভালো সময়ের জন্য রাখি। এখন আমরা টিকে থাকি, আমরা বেঁচে থাকি এবং ভালো ভিত্তির উপর নিজেকে দাঁড় করানোর চেষ্টা করি। তারপরে বাংলাদেশ ব্যাংক আমাদের রয়েছে, আমাদের যেভাবে ওনারা আমাদের গাইড করতে চান, যেভাবে ওনাদেরকে আমাদের সুপারভাইজ করতে চান, আমরা তৈরি, আমরা সেভাবে গাইডেড হব, সেভাবে সুপারভাইজ হব, সেভাবে আমাদের ভিত্তিটাও আমরা শক্ত করে দাঁড়াবো। আমার মনে হয় আমাদের প্রত্যাশা, বাংলাদেশ এবং সরকারের কাছ থেকে যে প্রত্যাশা, সরকারকে আমরা অনুরোধ করব যে আমরা ছোট বলে ওই যে মিশুকের পিছনে লেখা থাকে না, আমি ছোট, আমাকে মারবেন না। আর আমরা তো পারি না, তবে আমরা সরকারের কাছে বলতে চাই, ছোট বলে আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমরাও কিন্তু একটা পার্ট, অর্থনীতির একটা ক্ষেত্র হলেও একটি অংশ। সেই অংশটাও সরকারও যেন একটু মনে রাখে যে আমাদের রয়েছে এখানে। যে কোনো স্টিমুলাস প্যাকেজে ব্যাংকের সাথে এনবিএফআই নামটা লিখে দিলে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আমরাও সেটার মধ্যে অংশীদার হলাম। দেশের অর্থনীতির জন্য আমরা কিছুটা হলেও তো কন্ট্রিবিউট করছি। আমরা 9.5 কোটি টাকার মতো, ছোট্ট মানুষরা আমরা 9.5 কোটি টাকা মতো আমরা দিয়েছি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে, অত্যন্ত নগণ্য একটা অংশ। কিন্তু এটি আমাদের যে কত বড় একটা উৎসাহ, কত বড় একটা উদ্দীপনা যে আমরা দেশের জন্য কিছু করার জন্য, কন্ট্রিবিউট করার জন্য করতে পেরেছি। এটা আমার নিজেদেরকে আমরা গর্ববোধ করি যে সামান্য হলেও এই পার্টিসিপেট আমরা করতে পেরেছি। আমরা মাশরাফি মুর্তজাকে আমরা অনার করার চেষ্টা করেছি, ভেরি টোকেন। বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে আমরা মনে করেছি যে তাকে আমাদের সম্মান জানানো উচিত। ধন্যবাদ। এগুলো আমরা জানি, আপনারা ভালো করলে সেই খবর আমরা তুলে ধরলে, আপনারা খারাপ করলে সেটা আমাদের তুলে ধরতে হবে। আমাদের কাজ হচ্ছে খবর তুলে ধরা। মুসা ভাই, আমি একটু অ্যাড করি যে আপনি মনে হয় আমাদের শালম স্যারের কাছে যাবেন, যে তিনি, আমি জাস্ট সবার বক্তব্যের একটা কথাই আসলে ফুটে উঠছে যে আস্থা ফেরাতে আসলে বাংলাদেশ কি, আস্থা ফেরানো, তো আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংক আসলে কি করছে, এটি আমার জানা একটু শালম স্যারের কাছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ শালম স্যার। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মিস্টার মুসা, আজকের অনুষ্ঠানের যিনি সঞ্চালক, এবং একটা সংক্ষিপ্ত এনবিএফ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য মিস্টার আদনান, এবং চ্যালেঞ্জেস গুলা যেটা বলেছেন মেহেদী হাসান রাহাত, তিনজনকে ধন্যবাদ। এবং অনেক বেশি শ্রদ্ধা জানাচ্ছি আমার স্যার ডক্টর সালাউদ্দিন, যার সাথে আমি সরাসরি কাজ করেছি, যদিও স্যার স্ক্রিনে দেখতে পাচ্ছি না।
এবং অনেক অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি তিনজন খুব সিজনড এবং এক্সপিরিয়েন্স ম্যানেজিং ডিরেক্টর তাদেরকে। তো আমি মানে খুব বেশি মানে বলবো যে কৃতজ্ঞতা জানাতে চাই যে অ্যাকচুয়ালি এনবিএফ সেক্টরকে নিয়ে খুব বেশি রকমের আরো আলোচনা হওয়া উচিত ছিল, যেটা মাঝখান দিয়ে আদনান দুইটা ছোট্ট ফুটনোট দিলেন যশোরের চেম্বারের মিস্টার মিজানুর রহমান খান, এবং এই মাত্র যেটা বললেন যে বাংলাদেশ ব্যাংক কি করেছে। বাংলাদেশ ব্যাংক অ্যাকচুয়ালি এই যখন ক্রাইসিসটা দেখা দেয় পিপল সিজিং এর, তখন কিন্তু সাংবাদিক সম্মেলন কিন্তু এনবিএফ সেক্টরের আগে বাংলাদেশ ব্যাংকে কিন্তু আপনার সাংবাদিক সম্মেলনটা করে, এবং সেখানে আমি ছিলাম, আমাদের মুখপাত্র ছিল। তো যাই হোক, আমি মনে করি যে আরো বেশি বেশি আমাদের এই আলোচনাগুলো যদি হতো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায়, তাইলে বোধ হয় যে রিয়েল পিকচারটা যেত, এবং সেটা গেলে কিন্তু মানুষের কনফিডেন্সটা অনেক বেশি বাড়তো, এটা আমি বিশ্বাস করি। এবং অ্যাকচুয়ালি আজকের আলোচনার যতগুলো জিনিস উঠে এসেছে এবং ফুটে উঠেছে, সেটার কিন্তু যদি আপনি এক লাইনে বলতে বলেন, তাহলে আমি বলবো যে কনফিডেন্স। এটা যদি আপনার মানে রিইনস্টিটিউট করা যায়, মানে রিবিল্ডিংটা যদি করা যায়, তাহলে আমি মনে করি যে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে তার 50% কিন্তু অটোমেটিক্যালি আপনার সলভ হয়ে যাবে। তো রেগুলেটর হিসেবে দায়িত্বের জায়গা থেকে কিছু জিনিস বলার দরকার, সেটা হলো যে আদনান সাহেব যে পরিসংখ্যানগুলো দিয়েছেন সেখানে কিছু বোধহয় তথ্য বিভ্রাট রয়েছে। এটা আসলে আমি মনে করি যে ওনার দোষ না, উনি যেই সময়টাকে বেস ধরে করেছেন সেটা মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর 2019। তা আমার কাছে কিন্তু ডিসেম্বর 2019 এবং লেটেস্ট মার্চ 2020 এর তথ্য আছে। দুই একটা পয়েন্ট শুধু একটু কারেকশন করবো, কারণ এই মেসেজটা আসলে ইন্ডাস্ট্রিতে যারা আমাদের ডিপোজিটার, যারা ল্যান্ডার, ইভেন যারা আমাদের স্টেক হোল্ডার আছে তাদের জানা দরকার। সেটা হলো এনপিএল যেটা উনি বলছেন যে মোর দেন 10%, অ্যাকচুয়ালি ইট ইজ নট কারেক্ট। এনপিএল হলো লেস দেন 9%, বাট এর মধ্যে যদি আমি পিপল সেভিং সহ আরো দুই তিনটা কোম্পানি যারা একটু ক্রাইসিসে আছে তাদেরগুলো যদি বাদ দিই, তাহলে আমার কিন্তু টোটাল যে এনবিএফ ইন্ডাস্ট্রির এনপিএল কিন্তু লেস দেন 5%। and for your kind information and the audience, সেটা হলো যে কিছু কিছু কোম্পানি ডেল্টা ভেক্সো আরো কিছু, তাদের কিন্তু এনপিএল কারো কারো কিন্তু লেস দেন 1%। সো আই থিঙ্ক দিস ইনফরমেশন শুড বি কনভেড টু দ্য এনবিএফ ইন্ডাস্ট্রি। আরেকটা জিনিস যেটা বলেছেন আমি খুব সারপ্রাইজড, যে উনি বলেছেন যে ROA মানে রিটার্ন অন অ্যাসেট রেশিও, এটা কিন্তু আসলে ডিসেম্বর ভিত্তিক যে তথ্য যেটা আমার ডিপার্টমেন্টে যেটা আমরা কাজ করি, সেখানে কিন্তু ROA কিন্তু 1.04, এবং যেটা ROE হ্যাঁ ইকুইটি যেটা রিটার্ন অন ইকুইটি রেশিও, সেটা কিন্তু মোর দেন 7%, মানে 7.64। তো এটা উনি ROA বলছেন 0.5, ROE বলছেন 0.9। এটা মধ্যে একটু মানে কারেক্ট করে নিলে ভালো হয়, এবং এই দুইটা ইনফরমেশন বেসড অন ডিসেম্বর 31, 2019। আচ্ছা, এবার আমি খুব সংক্ষেপে বলি যে এই আমাদের আসলে এই ইন্ডাস্ট্রি আমার যে 34টা আছে, একটা যদি আপনি লিকুইডেশনের কথা দেন সেটা ছাড়া আমার কিন্তু টোটাল ব্রাঞ্চ কিন্তু 276। ইম্পর্টেন্ট জিনিস হলো যে ঢাকা শহরে কিন্তু মাত্র 94টা, বাট আদার দিন ঢাকা আমার কিন্তু 36টা জেলায় কিন্তু আমার 182টা ব্রাঞ্চ আছে। সো এটা কিন্তু আমি মনে করি যে এটা আপনাদের একটু দেখার বিষয়, যে ঢাকার বাইরে ব্যাংকের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে ঢাকার বাইরে কিন্তু এনবিএফ সেক্টরের ব্রাঞ্চ কিন্তু আমাদের 182টা। এবং আরেকটা জিনিস বলে যে সেটা আমাদের একটা সার্কুলার আছে, যে ঢাকায় যদি আপনি একটা ব্রাঞ্চ খোলেন, ঢাকার বাইরে কিন্তু মিনিমাম 2টা করে তারপরে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এটা কিন্তু আমরা স্ট্রিক্টলি ফলো করি। এই কথাগুলো বললাম যেহেতু আমি রেগুলেটর হিসেবে প্রেজেন্ট হয়েছি, আমি মনে করি যে সঠিক ইনফরমেশনটা যাওয়া উচিত। আর লিস্টেড কোম্পানি আসলে 22টা, এবং আমাদের যে ক্যাপিটাল মার্কেটে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট এই ডিসেম্বর 2019 সেখানে হলো 1841 কোটি। আরেকটা জিনিস উনি বলেছেন যে কি জানি বলছেন যে অ্যাসেট 86,000। অ্যাকচুয়ালি আমরা কিন্তু ব্যাংক বলেন এনবিআই বলেন, সেখানে কিন্তু আমরা অ্যাসেট বলতে মেইনলি লোনের লিজকে বোঝাই, আর অন্যান্য যে সমস্ত ফিক্সড অ্যাসেট বা অন্যান্য অ্যাসেট সেগুলো মিলে কিন্তু উনি বলেছেন। অ্যাকচুয়ালি আমার লোনস এন্ড অ্যাডভান্স হলো এখানে 67,632 কোটি, মানে ডিসেম্বর ভিত্তিক আমি বলছি। এবং সেটার সাথে যদি আপনি কম্পেয়ার যেটা বললাম, এনপিএল কিন্তু আসলে লেস দেন 5%। আমি আবারও বলছি, কয়েকটা কোম্পানি 3-4টা এগুলোকে যদি আলাদা করি, ডেফিনেটলি এটা কিন্তু একটা খুব পজিটিভ ইন্ডিকেশন। যে এইবার এখানে ওই শেষের দিকে কথা বলতে গেলে যেটা হয় যে অনেকের বক্তব্যের মানে কিছু সাপ্লিমেন্টারি উত্তর দিতে গেলে দেখা যায় যে আমার অনেক সময় চলে গেছে। আমার নিজস্ব কিছু পয়েন্ট আমি লিখেছিলাম, তো সেটা একটু বলার চেষ্টা করবো, এবং আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ এবং ধন্যবাদ দিচ্ছি
স্যারকে ডক্টর সাদি যে আমার কিছু পয়েন্ট কিন্তু স্যার নিজে বলে দিয়েছেন, এটা আমার জন্য অনেক হেল্পফুল। খুব বেশি আলোচনায় যাব না, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে অ্যাকচুয়ালি জনগণের আস্থা, সেটা আসলে ফেরতের জন্য আসলে কি করা উচিত। কারণ জনগণের আস্থা যদি আপনার না থাকে, আপনাকে আমি যতই টাকা দেই না কেন বা ওই ইন্ডাস্ট্রি এরা যতই চেষ্টা করুক না কেন, একবার যখন কনফিডেন্স নষ্ট হয়ে যাবে, আপনি যেটা জানেন মুসা সাহেব, আসলে ব্যাংকিং ব্যবসা বলেন যে কোনো ব্যবসা বলেন, সেটা কিন্তু আসলে ডিপেন্ড করে কনফিডেন্সের উপরে। আপনি জানেন যে এমনও হয়েছে যে আমাদের এলাকাতে এখনো আছে, গ্রামে গঞ্জে মানুষ কিন্তু ব্যাংকে টাকা রাখে না, মানুষ টাকা রাখে কিন্তু একজন বিশ্বস্ত লোকের কাছে, এখনো আছে এটা, যে এই লোকটা আসলে অত্যন্ত মানে সৎ লোক, তার কাছে টাকা রাখলে কিন্তু টাকা কিন্তু কখনো মারা মার যাবে না সোজা কথা। তার মানে হলো যে পাবলিক পারসেপশন বা পাবলিক যে কনফিডেন্স, এটা কিন্তু আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো ব্যবসার জন্য, আর ব্যাংকিং এর জন্য তো এটা অনেক অনেক বেশি জরুরি। সেটার জন্য যেটা করা উচিত সেটা হলো যে শুরুতে এখানে যারা আছেন, পিপল সিলিং নিয়ে কিন্তু অনেক কথা আসছে, স্যারও বলেছেন যে এটা আসলে এই মানে অবসানে দেওয়ার আগে আমাদের চিন্তা করা উচিত ছিল, অনেক কাজ করেছে এটার উপরে, এই জন্য বলছি এগুলো বেশি বেশি আলোচনা হওয়া উচিত। মিস্টার মমিন উনি কিন্তু এখন বিএলসি প্রেসিডেন্ট, তখন কিন্তু প্রেসিডেন্ট ছিলেন না, উনি জানেন এবং অন্য এমপি যারা জানেন যে ওদেরকে কতভাবে বলেছে যে আপনারা দুই একটা খারাপ আছে আপনারা আগে আসেন, আপনারা যদি বলেন যে হ্যাঁ আমরা আছি এর সাথে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু মানুষের যে কনফিডেন্স এটা কিন্তু আপনার মানে অনেক বেশি বেড়ে যাবে। সেগুলো আমরা করেছি। তো যাই হোক, আমাদের আসলে যেহেতু রেগুলেটরের পয়েন্ট অফ ভিত্তিতে এবং গভর্নমেন্টের কিছু প্রতিষ্ঠান যারা রেগুলেটর হিসেবে কাজ করছেন, সবকিছু মিলে এই জিনিসটা হয়েছে আর কি। তো এখানে আজকের আলোচনায় যে শিরোনামে আপনারা এখানে আলোচনাটা শুরু করেছেন, সেখানে কিন্তু যে বিষয়গুলো আসছে, আপনার কোভিড এর কথা আসছে, আপনার লিকুইডিটি ক্রাইসিস এবং গুড গভর্নেন্স ইত্যাদি জিনিসগুলো আসছে। যদি আমি এট এ গ্ল্যান্স বলি, আমার মনে হয় যে এনবিএফ সেক্টরের ইমপ্রুভমেন্টের জন্য যে কাজগুলো করা দরকার খুব তাড়াতাড়ি, সেটা হলো স্যার যেটা বলেছেন, আসলে আমার গুডস এন্ড সার্ভিসেস কি হবে এনবিএফ এর জন্য, ব্যাংকের জন্য কি হবে, এইখানে বোধহয় অন্তত ন্যূনতম মাত্রায় কিছু জিনিস সেগ্রিগেশন করতে হবে, কিছু আপনার মানে চিহ্নিত করতে হবে যে আসলে এই এনবিএফ যা করছে ব্যাংক যদি তাই করে, আর আমি যদি ব্যাংক থেকে টাকা এনে ব্যাংকের ক্লায়েন্টদেরকে যদি লোন দিই, তাহলে তো ইন্ডাস্ট্রি কখনো টিকবে না। আমি যদি একটা ধরেন যে রেসের কম্পিটিশনের ট্র্যাকে উঠি, যিনি আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী, যার অনেক ব্রাঞ্চ আছে এবং যিনি লিকুইডিটি বা লিকুইড অ্যাসেটে পাচ্ছেন ইন টার্মস অফ কারেন্ট অ্যাকাউন্ট বা অন্যান্য ইয়াতে প্রচুর টাকা আছে, তার সাথে আমি কিভাবে কম্পিটিশনে নামবো? সো এই জায়গাগুলো আমার মনে হয় চিহ্নিত হওয়া দরকার। এবং মানে আসার কথা হলো এই যে আমরা কিন্তু এই জায়গাগুলো করেছি। 1993 সনের যে আইন, আর্থিক প্রতিষ্ঠান আইন, সেই আইনটাকে অনেক ব্যাপক মাত্রায় পরিবর্ধন করে সেখানে গুডস এন্ড সার্ভিসেস, যে গুড গভর্নেন্স এর কথা আসছে, আপনি শুনলে অবাক হবেন যে এনবিএফ এর ডিরেক্টররা যদি ডিরেক্টর হয়, তাদের মধ্যে বাংলাদেশে কোনো পারমিশন লাগে না, যেটা কিন্তু ব্যাংক কোম্পানিতে লাগে। এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করেছি এখানে। এই যে ব্যাংক কোম্পানি আইনে যে এখন 51টা ধারা আছে, সেটাকে চেঞ্জ করে কিন্তু আমরা 71-72টা ধারা কিন্তু নিয়ে গেছি, এবং এখানে একবারে 32টা ধারা কিন্তু টোটালি আমরা ইনক্লুড করেছি, আর 31টা ধারা কিন্তু আমরা চেঞ্জ করেছি, আর 8টা ধারা কিন্তু আমরা মানে একেবারে বাদ দিয়ে অন্য জিনিস এনেছি। সো এই গুড গভর্নেন্স এর জন্য এই কাজগুলো করা হয়েছে। আপনার পাবলিকের যে কনফিডেন্স, সেটার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংক সময় সময় কিন্তু মিটিং করছে এবং প্রতিনিয়ত কিন্তু এমডি সাহেবদের সাথে কিন্তু আলোচনা হচ্ছে যে কিভাবে ওনারা কি মানে করতে পারবে। সো এইখানে স্পেসিফিক্যালি আমি মনে করি যে আজকের আলোচনা থেকে এমডি মহোদয়গণ এই জিনিসটা একটু নোট করবেন যে ওনাদের কিন্তু সময় আসছে, ওনারা স্টিমুলাস প্যাকেজ নিয়ে কথা বলছেন, ডেফিনেটলি এটা দরকার। কোভিড এর আগে থেকে কিন্তু শুরু হয়েছে, এটা ট্রু, কিন্তু ওনারা কেন কথা বলছেন না? একজন আজকে বলছেন, সালে ভাই, ইসলামিক ফাইন্যান্স এমডি, যে আমরা এনবিএফ পাই, আমরা এবং ব্যাংক তো এক হতে পারি না, আমাদের গুডস এন্ড সার্ভিসেস কিছুটা আলাদা হবে আমাদের জন্য। স্যার যেটা বললেন, যে আমি বারবার স্যারকে আমি আজকে করবো যে আমার কথাগুলো কিন্তু স্যার অনেকটা বলে দিয়েছেন, আমাদের জন্য রেগুলেশন আলাদা হবে, আমাদের জন্য আপনার মনিটরিং আলাদা হবে, আমাদের জন্য ব্যাসেল 2-3 বাইরে নতুন কিছু একটা হবে, আমাদের জন্য সুপারভিশন আলাদা হবে। এখন ব্যাংকের সাথে কিন্তু আপনি এক করে ফেলছেন। আবার যখন কোনো প্রয়োজন যখন আপনার আসে, তখন কিন্তু ওনারা আবার বলে যে ব্যাংকে যদি এটা করছেন তাহলে আমাদেরকে এটা করছেন না কেন? এখানে কিন্তু কিছু জিনিস কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। সুবিধার ক্ষেত্রে কিন্তু ওনারা ব্যাংকের কথা বলেন, আর অসুবিধার ক্ষেত্রে কিন্তু বলেন না। এবং আপনাকে আমি বলি, ফাঁকি দিয়ে ভুলে যাব, আমরা কিন্তু রেগুলেশন কিন্তু আলাদা করেছি। এই যে রেড জোনের কথা আসছে, ইয়েলো জোনের কথা, সেগুলো কিন্তু কিছু নাই। এবং এটা কিন্তু আমি আপনাকে বলি, এটা কিন্তু আমি স্ট্রংলি
এইটার উপরে কাজ করেছি। এখন কিন্তু গ্রেডিং হবে, আপনারা কিন্তু ইয়েলো রেড জোন এগুলো কিচ্ছু পাবেন। এই কথাটা ওই যে এই আমাদের যিনি শাহরিয়ার ভাই, খাজা শাহরিয়ার ঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি আপনি যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ব্যাংক ফর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আদলে, মানে পৃথিবীর উন্নত দেশগুলোর ব্যাংকের আদলে কিছু আমরা রেগুলেশন কিন্তু ওনাদের জন্য আমরা অ্যাপ্লিকেবল করে ফেলেছি। অ্যাকচুয়ালি হোয়াট ইজ রেড জোন? আমি অনেক ভালো ভালো পত্রিকার অনেক সাংবাদিকদেরকে বলছি যে ভাই তোমরা যে রেড জোন যেটা আমরা করেছি, তোমরা যে পত্রিকা দিয়ে দিচ্ছ, মানুষ তো মনে করতেছে যে মানে রেড জোন অ্যাকসেপ্ট করা মানে হলো তাকে পেনাল্টি করতে হবে। দিস ইজ নট কারেক্ট। এইটা একটা প্রেডিকশন। আপনার যদি লোন কনসেন্ট্রেশন যদি কয়েকটা প্রোডাক্টে চলে যায়, আপনি যদি মনে করেন যে আপনার এই যে স্যার যেটা বলেন যে হেজিং, এগুলো যদি না হয়ে থাকে, অর্থাৎ আপনি ডিউ ডিলিজেন্স করে লোন দিয়েছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু কনসেন্ট্রেশনটা একটা বিষয় কিন্তু একসময় কিন্তু আপনার এই ইটকল পড়ে গেছে, আইডিএসি কিন্তু পড়ে গেছে। সো হোয়াট ইজ রেড জোন, হোয়াট ইজ ইউরো জোন, এগুলো কিন্তু বুঝতে হবে। যেহেতু আমরা আসলে ওইগুলো অনেক সময় বুঝতে চাই না, ঢালাওভাবে আমরা আসলে এগুলাকে এইভাবে মূল্যায়ন করি, আমরা কিন্তু সেই জায়গা থেকে চলে আসছে, অর্থাৎ রেগুলেশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। একইভাবে আমাদের অনেকগুলো সার্কুলার, মাস্টার সার্কুলার রিগার্ডিং ক্লাসিফিকেশন, রিশিডিউলিং, রিস্ট্রাকচারিং, এগুলো কিন্তু আমরা মাস্টার সার্কুলার করছি। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি নিশ্চয়ই জানেন যে এই কোভিড এর কারণে দেখবেন যে মোর দেন 90 কিন্তু ব্যাংকের জন্য সার্কুলার হয়েছে। কয়টা সার্কুলার আমরা করেছি এনবিএফ এর জন্য? আমরা কিন্তু মাত্র 2টা করেছি। একটা হলো জুন পর্যন্ত ক্লাসিফিকেশন করা যাবে না, আর একটা পলিসি সার্কুলার যেটা 1% এর কথা। কারণ আমরা বুঝি যে এইটা খুব একটা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি। ওই যেটা বললো যে একটা ব্যাংকেরও সমান না। আমি আপনাকে বলি 2টা লোকাল অফিসের সমান না। আমি 2টা ব্যাংকের নাম বলতে পারি, স্টেট ব্যাংকের 2টা লোকাল অফিস সমান না কিন্তু ওনাদের টোটাল। এবং আরেকটা তথ্য দেই, এই যে 34টা কোম্পানি, 34টার মধ্যে যদি আপনি সরকারি 5টা, আদান সাহেব বলছেন 3টা, আসলে ঠিক না, সরকারি কিন্তু 5টা। একটা হলো আপনার ইউবিকো, 7পি, দুইটা কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, ঠিক আছে। ইটকল, বিএফএফএল এবং অগ্রণী এসএমই, এই 5টা কিন্তু জনগণের কাছ থেকে কিন্তু টাকা নিচ্ছে না। তাদের যদি আপনি লোনটা যদি বাদ দেন, আসলে কিন্তু লেস দেন 50,000 crore টাকাও হবে না। তো এর মধ্যে যে ভালো কোম্পানিগুলোর কথা বলছেন, যারা এই ভালো এমডিরা কিন্তু আজকে আসছে, আপনারা কেন একটু খারাপ যারা সেখানকার এমডিদেরকে আনতে পারলেন না, আমি বুঝতে পারছি না। বাংলাদেশ ব্যাংকের যখন মিটিং আছে, ওনারা কিন্তু ভালো স্মার্ট, এই যে লাল গেঞ্জি পরে বসে দিচ্ছে, ওনারা কিন্তু আসে। হোয়াই নট দে কল দ্য ম্যানেজিং ডিরেক্টর ফ্রম পিপলস? আমি এই জবাব দিতেটা কিন্তু ওনাদের কাছে করছি, ওনারা কিন্তু সেটা করছেন না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে ওই যে যদি আপনার একটা লোকাল অফিসের সমান যদি না হয়, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো যে মেসেজটা কি যাচ্ছে মানি মার্কেটে। কারণ মানি মার্কেটে কিন্তু 2টা স্টেক হোল্ডার, একটা হলো ব্যাংক আর একটা এনবিএফআই। তার সাইজ কত সেটা কিন্তু ম্যাটার করছে না। এবং অনেকেই বলে যে একটা এনবিএফআই যদি ধাক্কা লাগে আরেকটা নষ্ট হবে। আমি তো বলি শুধু এনবিএফ না, ব্যাংকের উপরে কিন্তু ধাক্কা হবে। সেই কারণে ব্যাংকার্স মিটিং এ কিন্তু আমি এমডি মহোদয়কে বলেছি, ওনারা কিন্তু কেউ চেনেন না। আমি বলেছি যে আপনারা তো একসময় খুব রিকোয়েস্ট করে ওনাদেরকে বলতেন যে ভাই কলমেন্ট কিছু টাকা নেন না আপনারা, যেই আপনারা ওনাদেরকে 60 টাকা দিয়েছেন, কেন এখন আপনারা চাপ দিচ্ছেন? এবং সেই মিটিং এ কিন্তু আলোচনা হয়েছে অন্তত ডিসেম্বর 2020 পর্যন্ত কিন্তু ওনারা চাপ দেবেন। যেটা করার চেষ্টা করছি, যেটা ওই যে ওনারা যেটা বললেন বা স্যার যেটা বললেন যে আসলে ওনাদের কষ্ট ফান্ডটা কিন্তু কমাতে হবে। মিস্টার মুসা, আমি আপনাকে বলি, আমার যদি মানে এই খরচটা যদি কমে যায়, তাহলে আমার অটোমেটিক্যালি অন্য সাইডগুলো কিন্তু আমি কমফোর্ট জোনে যাব। ওনার যদি কষ্ট ফান্ড কমে যায়, উনি কিন্তু ইজিলি কিন্তু আরো কিছু ভালো কিন্তু প্রোডাক্টে যেতে পারে। যেমন ফর এক্সাম্পল স্টার্টআপ, ফর এক্সাম্পল ভেঞ্চার। হ্যাঁ, আমি তো মনে করি স্পেসিফিক এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। একটা কোম্পানির নাম হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল। এখন আপনি প্রশ্ন করেন, আমি তো এগুলো বেশি বলতে পারছি না, সেখানে ভেঞ্চারে কতটুকু আছে? ইসলামী ফাইন্যান্সের কথা সালে ভাই বলেন যে সুকুক, ডেফিনেটলি সুকুক হাউস ফাইন্যান্স একটা আছে, সেটা দরকার, কিন্তু আরো কিছু ভালো আপনার বন্ড আসা উচিত, ভালো কিছু সিকিউরিটিজেশন যাওয়া উচিত। সেটার জন্য তো বাংলাদেশ ব্যাংক ওয়েলকাম জানাচ্ছে এবং আমরা কিন্তু খুব বেশি সময় নিচ্ছি না। জোন ভিত্তিক লিজিং এর কথা স্যার বললেন, আমিও মনে করি যেমন ধরেন যে জোন ভিত্তিক না হলেও প্রোডাক্ট ভিত্তিক কিন্তু আমরা কিছু ভালো কাজ করছি, যেমন ডেল্টা ব্রেক হাউজিং, ন্যাশনাল হাউজিং। এবং আপনি শুনলে অবাক হবেন যে অনেক, যেমন আইডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, এদের কিন্তু অনেক প্রতিনিধি আসে এবং ওরা, আমি বলে দিই যে তোমরা ওইখানে যাও, গিয়ে দেখো কি অবস্থা। ওরা এসে বলে যে খুবই ভালো, কারণ তাদের প্রোডাক্ট গুলো কিন্তু আসলে আলাদা। তো সেরকম যদি জোন ভিত্তিক যদি আপনার ওনারা যদি বলতে, মানে ওনারা যদি চায় যে ওকে আমরা এই যে নর্থ বেঙ্গলের এই সাইডটাতে, অথবা ধরেন যে চিটাগাং এর ওই সাইডটাতে, বা ঢাকা আমাদের এই যে কেরানীগঞ্জের এই সাইডটা, আমরা একটা ক্লাস্টার ভিত্তিক কিছু আমরা করবো, ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংক তাদেরকে ওয়েলকাম জানাবে। আর আমাদের তো গুডস এন্ড সার্ভিস গাইডলাইনের মধ্যে বলাই আছে যে সেখানে যদি ওনারা করতে চায় আমাদেরকে ইনফর্ম করবে, আমরা সেখানে ওনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবো।
স্টিমুলাস যে প্রোগ্রামের বা প্যাকেজের কথা যেটা আসছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি 30,000 যেটা আমাদের ওই যে এই মানে সেবা এবং শিল্প খাত আর যে ওই ক্ষুদ্র এবং কুটিরের যে 20,000 সেখানে কিন্তু ওনাদেরকে ইনক্লুড করা হয়েছে এবং এখানে কিন্তু একটা বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 1400 কোটি টাকার মতো, কিন্তু সেটা ওনারা কতটুকু অ্যাভেল করতে পারবেন সেটা কোশ্চেন। এখানে যেহেতু গভর্নমেন্ট থেকে একটা বার দেওয়া ছিল যে 9% লেন্ডিং রেট হবে, 9% এর লেন্ডিং রেটের বেশি হলে কিন্তু এই সুবিধাটা পাবে না। এটা নিয়েও কিন্তু আমি অনেক ফাইট করেছি, এটা মমিন সাহেব জানে। এবং কোভিড এর মধ্যে ওনাদেরকে এখানে ইনক্লুড করার জন্য আমি বাংলাদেশে গিয়ে 3 দিন এটা নিয়ে কাজ করেছি। দেন ওয়াজ মানে এভরিথিং। তো আমরা যেটা চেষ্টা করব যে স্টিমুলাস প্যাকেজের জন্য আমাদের একটা মিটিং আছে এবং সেই মিটিংটা 30 তারিখ বাংলাদেশ ব্যাংকে হবে। সেটা আমি আমাদের যে বিএলএসএ প্রেসিডেন্ট ওনাকে জানিয়েছি। আমরা কিন্তু সেটা কাজ করেছি। সিকিউরিটাইজেশন, হেজিং, যেটা বললাম যে ভেঞ্চার ক্যাপিটাল, স্টার্টআপ, এই সমস্ত আলাদা প্রোডাক্ট নিয়ে যদি ওনারা আসেন সেটা কিন্তু আমরা আসলে এগুলোকে আমরা অনেক বেশি ওয়েলকাম জানাবো। এবং আমি এটা মানে এই দায়িত্ব নিয়ে বলছি, কারণ এইটা হওয়া উচিত ওনাদের। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে আপনি 3 মাসের জন্য যদি টাকা নিয়ে আপনি যদি 8 বছর বা 10 বছরের জন্য ইনভেস্ট করেন, তাহলে আপনার লিকুইডিটি ক্রাইসিস হবে না তো কার? আমার আপনার হবে। আমি এই প্রশ্ন আপনারা করেন যে 3 মাসের জন্য আপনি এফডিআর নিচ্ছেন, আপনি ইনভেস্ট করছেন কত? ওনাদের তো 3 বছরের নিচে কোনো মানে ওয়ার্কিং ক্যাপিটাল বাদ দিয়ে 3 বছরের নিচে তো ওনাদের কোনো টেনিউরে নাই। তাইলে আপনার যে অ্যাসেট লায়াবিলিটি বলেন বা ট্রেজারি মিসম্যাচ তো বহু আগে হয়ে আছে। আমি যখন এখানে জয়েন করি বাংলাদেশ ব্যাংকে জেএমএসওয়াই ডিপার্টমেন্টে, এই কোশ্চেন কিন্তু আমি আসাদ খান, মফিজুর রহমান সরকার কি করেছি যে ভাই আপনার টাকা পান কোত্থেকে? ব্যাংক থেকে। টাকা দেন কারে? ব্যাংকের ক্লায়েন্টকে। তো আপনি টাকা নিচ্ছেন 3 মাসের জন্য, আপনি কিভাবে 5 বছরের জন্য আপনি এটাকে ইনভেস্ট করছেন? তাহলে যদি মানুষ যখন 3 মাস পরে টাকার জন্য আসবে, আপনি দিবেন কোত্থেকে? আপনার তো ব্যাংকের মতো কারেন্ট অ্যাকাউন্ট নাই, আপনার তো ব্যাংকের মতো এসটিডি অ্যাকাউন্ট নাই। তো এই জিনিসগুলো আসলে অ্যাড্রেস করতে হবে। আমি মনে করি এগুলো হলো মৌলিক জিনিস। সেই জিনিসগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে আমার ধারণা যে যেহেতু ছোট ইন্ডাস্ট্রি এবং ওনাদের অনেক ভালো কিছু কোম্পানি আছে এবং এই ভালোদের মানে আমি ওই মন্দটা দিয়ে বলবো না, অনেক সময় বলা হয় যে একটা দুইটা কারণে খারাপ হয়ে যাবে, আমি উল্টাটা বলবো যে এখানে এখনো অনেক ভালো কর্পোরেট ক্লায়েন্ট আছে, ভালো এমডি আছে এবং এটার উপরে বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট নজরদারি আছে। এই ভালোগুলোর কারণেও 2-4টা যারা একটু খারাপ আছে, হ্যাঁ, গুড গভর্নেন্স এর সমস্যা আছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা যথাযথভাবে এখানে অ্যাড্রেস করতে পারবো। আর এখানে ওই যে এই যেটা একটু আগে যেটা বললেন ইয়ে ওই আমাদের যে ইসলাম ফাইন্যান্সের যিনি এমডি সাহেব, স্টিমুলাস প্যাকেজ আসলে অ্যাকচুয়ালি আমি যেটা বুঝি আর কি, যে এই প্যাকেজ গুলো তো গভর্নমেন্ট মানে ফিসক্যাল এবং মনিটারি পলিসি দুটো মিলিয়ে হয়েছে। তখন এটা যদি ওনারা যদি একবারে সঠিক যে যদি এজেন্ডা নিয়ে আসেন এবং ওনারা কিভাবে পেতে চান সেই জিনিসগুলো যদি নিয়ে আসেন, আমার ধারণা যে 30 তারিখ যে মিটিং, সেই মিটিং এর মধ্যে হয়তো সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসলে গভর্নর স্যার নিজেই সেটা সভাপতি করবেন, সেখানে কিন্তু এটা নিয়ে আলোচনা হতে পারে আমি মনে করছি। আর আদম সাহেবের যে দুইটা কোশ্চেন, সেটা হলো যে যেটা বললেন যে জনগণের আস্থা ফেরাতে, দেখেন জনগণের কাছ থেকে কিন্তু টাকা নিচ্ছেন এনবিএফআই, জনগণকে লোন দিচ্ছেন এনবিএফআই, সুতরাং এইটার কিন্তু প্রাথমিক এবং প্রধান দায়িত্বটা কিন্তু ওনাদের। সেই ক্ষেত্রে ওনারা আমি আরেকটা জিনিস বলি, আমি বহু রিকোয়েস্ট করেছি আজকের যারা আলোচক আছে তাদেরকে যে ভাই আপনারা অন্তত একটা এনবিআই ফেয়ার করেন না, আপনারা ঢাকাতে একটা মেলা করেন এবং বলেন যে আমরা এনবিএফ গুলো চলে এই কাজগুলো করছি, এবং এখানে যখন সবাইকে দেখবে, সেখানে যখন বাংলাদেশ ব্যাংকের লোকদেরকে দেখবে, তখন তো মানুষের আস্থা তো ফিরে আসবে। আপনারা এই যে আজকে যে আলোচনাটা করেছেন, এটা তো আমি মনে করি যে আস্থা ফেরানোর জন্য একটা প্রচেষ্টা। সেখানে তো গতকাল রাত্রে আমাকে ফোন করেছে আদনান সাহেব, আমি বলছি যে ডেফিনেটলি আমি অ্যাটেন্ড করবো, যেভাবে কিন্তু আমরা এসেছি বাংলাদেশ ব্যাংকে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এই এনবিএফ ফ্রেন্ডলি রেগুলেটর, ডিপোজিটর ফ্রেন্ডলি রেগুলেটর, এবং বাংলাদেশ ব্যাংক ডেফিনেটলি এই ক্ষেত্রে সবসময় আপনার মানে প্রোয়েক্টিভ রোল প্লে করছে, ইনশাল্লাহ করবে। আর একটা যশোর চেম্বারের যিনি সভাপতি বোধহয় মিজানুর রহমান খান সাহেব, উনি বলেছেন যে ব্যাংকের জন্য 9% হলে তাহলে এনবিএফ এর জন্য কেন 9% হবে না? কেন হবে না সেটা হচ্ছে বড় কথা হলো যে এইখানে ওনাদের ওই যেটা ওনারা বললেন এতক্ষণ ধরে, ওনাদের কস্ট অফ ফান্ড তো অনেক বেশি। মজার ব্যাপার হলো যে ব্যাংকগুলা, শুনলে অবাক হবেন যে ব্যাংকগুলা অন্যান্য কর্পোরেট ক্লায়েন্টের উপরে যা চার্জ করে ওনাদের উপরে কিন্তু তাই চার্জ করে। এবং শুনেছি আমি
এটা ওনারা ভালো বলতে পারবে, ক্ষেত্রভেদে নাকি আবার বলে যে আপনাদেরকে বেশি দিতে হবে। তো এই কালচারটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, কারণ এনবিএফআই এবং ব্যাংক এরা কিন্তু আসলে একে অপরের পরিপূরক। সো ওনারা যদি ওই জায়গাটা কস্ট অফ ফান্ডটা যদি কমাতে পারে, তাহলে আমি মনে করি যে মিজানুর রহমান খান সাহেব যেটা বলছেন এটা হবে। এবং আমরা কিন্তু এটা নিয়ে ভাবছি, আমাদের কাছে কিন্তু অনেকে এভ্লুয়েশন করেছে, এবং আমরা আসলে এই জিনিসটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় এই 30 তারিখের মিটিং এর পর ওনাদেরকে নিয়ে আবার বলবো। আমরা মনে করি যে এই জিনিসটা সেখানে আমরা আসলে অ্যাড্রেস করতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো যে ওনাদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনেও আমি মনে করি যে গুড গভর্নেন্স বলেন বা ম্যানেজমেন্টের যে অনেক সময় ফেইলরিং বলেন, সেগুলো নিয়ে কিন্তু আসলে জবাবদিহিতাটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি, যেমন ধরেন যে ব্যাংকের কিন্তু দুইটা ভালো সংগঠন আছে, মালিকদের একটা, ম্যানেজিং ডিরেক্টরদের একটা। তাইলে ওই যদি দুই একটা খারাপ করে, যে সমস্ত কারণে আরেকটা জিনিস বলি, যারা খারাপ করেছে সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে কিন্তু আপনার এটাকে আপনার ইনভেস্টিগেট করে, সেখানে কিন্তু আমরা এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করেছি। তো ওই জবাবদিহিতার জায়গাটা কিন্তু আসলে ওইখানেও হওয়া উচিত, তাদের মধ্যে মানে বসা উচিত যে এই জিনিসগুলো কেন হচ্ছে না। আরেকটা পয়েন্ট আমি বলে আপাতত শেষ করবো, সেটা হলো যেটা আমার প্রস্তাব থাকবে যে ওনাদের কিন্তু আসলে এই যে ধরেন দুর্যোগকালীন সময়ে ওনারা তো বাংলাদেশ ব্যাংকের কাছে প্রস্তাব দিয়েছেন রেগুলেটর হিসেবে, আমরা যেহেতু লাস্ট রিসোর্ট, স্বাভাবিকভাবে ওনারা আসবেন, কিন্তু আমি মনে করি ওনাদের নিজেদেরও একটা ফান্ড তৈরি করা উচিত। ওনাদের যে প্রফিট হয়, বিএলএসি এখানে রোল প্লে করতে পারে। ওনারা যদি বলে যে আমরা বছরে আসলে মানে এই কোম্পানি ভেদে বা একটা ইউনিফর্ম যদি আমরা এত করে টাকা রাখি, তাহলে কিন্তু ক্রাইসিসের সময় কিন্তু ওনারা করতে পারেন। যেমন এক্সাম্পল দেই, সেটা হলো যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর কিন্তু একটা ফান্ড আছে, এবং তারা কিন্তু এটা বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ডে কিন্তু তারা সেটা রেখেছে, এবং সেইখান থেকে কিন্তু ওনারা কিন্তু ওনাদের নিজেদেরকে লোন দেন, সেখান থেকে কিন্তু এই যে ইসলামিক ফাইন্যান্স ওনারা কিন্তু লোন নিয়েছেন। সালাম এটা ভালো বলতে পারবে। সো এনবিএফ গুলো যদি এরকম সুন্দর করে যদি একটা ফান্ড গঠন করতে পারেন, তারা নিজেরা নিজেদেরকে দিল, অথবা যদি এটা বাংলাদেশ ব্যাংকে যদি রাখে এই ফান্ডটা, আমরা এখান থেকে তাদেরকে কিছু ইন্টারেস্ট দিলাম, এবং প্রয়োজনীয় কিন্তু আমরা এটা দিতে পারি। সবশেষে আমি আপনাকে বলবো, শ্রীলঙ্কায় আমি গিয়েছি ওনাদের সাথেই, সেখানে কিন্তু মানি মার্কেট কিন্তু আপনার লিড দেয় কিন্তু এনবিএফআই, নট ব্যাংক। আমি যেটা বলবো যে একটা সময় আসবে তখন এই এনবিএফ এর গুড গভর্নেন্স, প্রোডাক্ট এন্ড সার্ভিসেস যদি আমরা আলাদা করতে পারি, এবং আমরা যদি বলে দিই ব্যাংকগুলোকে যে তোমরা এখানে আসবে না, আর ওনাদেরকে যদি বলে যে তোমরা এখানে যাবে না, এবং স্পেসিফিক্যালি যদি আমরা কিছু মানে প্রোডাক্ট এন্ড সার্ভিস যদি আলাদা করে দিতে পারি, এবং সেখানে যদি ওনারা ইনোভেটিভ আইডিয়া নিয়ে সেখানে ইনভেস্ট করে, এবং গুড গভর্নেন্স যদি ওনারা এনশিওর করতে পারে, আমার ধারণা যে এইখান থেকে আপনার বের হয়ে আসা খুব বেশি কঠিন কিছু না। তো আমি জানি না সুযোগ পাবো কিনা, যদি সুযোগ না পাই আমি আবারও মিস্টার যে মুসা, আপনাকে খুব সুন্দর, আপনার আসলে আমি বলবো যে এটা একটা চমৎকার একটা উদ্যোগ, এবং এই উদ্যোগটা আপনারা অব্যাহত রাখবেন। এবং আমি চাই যে জবাবদিহিতার আওতায় সবাই আসুক, এবং এটা কিন্তু জনগণের কাছে যেতে হবে। সবচেয়ে বেশি জরুরি আমি যেটা মনে করি যে ল্যান্ডারদের চাইতে ডিপোজিটারদের কাছে, যে আসলে ডিপোজিটারদের পাশে সেন্ট্রাল ব্যাংক আছে, মিডিয়া আছে, এবং এই সমস্ত এমডিরা যারা ভালো এমডি, তাদের একটা স্ট্রং প্রেসার থাকবে যেখানে আপনার একটু লেকিং আছে সেটার উপরে। তো এই সার্বিক প্রচেষ্টার ফলে আমি মনে করি যে আমরা এই উত্তরণটা করতে পারবো। ব্যবসা করলে সমস্যা হবেই, কিন্তু সমস্যা থেকে বের হওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটা যদি আমাদের প্রোঅ্যাক্টিভিটি যদি আমরা আগাই, তাহলে সেখান থেকে আমরা বের হয়ে আসাটা কঠিন কিছু না আর কি। এটুকু আশাবাদ ব্যক্ত করে আমি আপাতত শেষ করছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জি, আমি একটু অ্যাড করি মুসা ভাই, যে শালম স্যারের বক্তব্যের বিষয়ে আমি একটু ক্লিয়ার করি। আসলে আমি যে তথ্যগুলো দিয়েছি এটি বাংলাদেশ ব্যাংকের কোয়ার্টারলি যে অ্যাসেসমেন্ট রিপোর্ট সেখান থেকেই দিয়েছি, এবং সেটা সেপ্টেম্বর কোয়ার্টার বাংলাদেশ ব্যাংক সর্বশেষ আপডেট করেছিল। আমি চেয়েছিলাম যে ডিসেম্বর কোয়ার্টারের ডাটাগুলো সংগ্রহ করতে, কিন্তু আমরা পারিনি আর কি। আসলে বাংলাদেশ ব্যাংক বলেছিল যে এগুলো এখনো রেডি হয়নি। আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে নক করেছি, তারা বলছিল যে এগুলো রেডি হয়নি। তো আমি আসলে সেপ্টেম্বর কোয়ার্টারের তথ্যগুলোই দিয়েছি। আর এর তথ্যের মধ্যে যদি কোনো ধরনের শালম স্যার সংশোধন করে দিলেন যে যদি ডিসেম্বর এবং মার্চ কোয়ার্টারের, তা আমি মনে করি যে যদি কোনো ধরনের ভুল বুঝাবুঝি থাকে সেটিও ক্লিয়ার হয়ে গেল। থ্যাংক ইউ। না আদনান আমি একটু বলে নিই, এখানে কিন্তু ভুল বুঝাবুঝি না। আমি প্রথমেই বলেছি যে আপনার যে পিরিয়ডটা সেটা একটু পিছনে। এবং আমি আরেকটা জিনিস বলি আপনাদের সুবিধার জন্য, যে আমরা কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট দেখে কিন্তু বছর শেষে, সেটা মুসা সাহেব নিশ্চয়ই আপনি বুঝবেন, আমরা কিন্তু ডিসেম্বর এন্ডে এসে অনেকগুলো রিশিডিউল করে, রিস্ট্রাকচার করে, বা আমরা কিন্তু ক্লায়েন্টকে বলি যে ভাই আমার কিন্তু এই ডিসেম্বরে যদি তুমি টাকাটা ফেরত না দাও, আমার কিন্তু এনপিএল বেড়ে যাবে।
তো অটোমেটিক্যালি সেপ্টেম্বর কোয়ার্টারের ফিগার আর ডিসেম্বর কোয়ার্টারের ফিগার কিন্তু এক হবে না। সেখানে ভুল কিছু নাই, সেটা হলো যে কমিউনিকেশন গ্যাপ। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ইন ফিউচারে যদি আপনারা কোনো এজেন্ট প্রোগ্রাম করেন, আপনারা ইডিকে নক করবেন, ইউ উইল গেট দ্য লেটেস্ট ইনফরমেশন। ওকে, থ্যাংক ইউ। মুসা ভাই, একটা মিনিট আমি একটু যোগ করতে চাই ইডি মহোদয়ের কথার সাথে, শুধু একটা পয়েন্ট শুধু, সেটা হলো যে স্টিমুলাস প্যাকেজ বা একটা হেল্পের ক্ষেত্রে ওনারা যদি কনসিডার করেন যে রিফাইন্যান্সের জায়গায় প্রি ফাইন্যান্স, এটা একটু আমরা বলতে চাই যে যেহেতু আমাদের লিকুইডিটি এক ধরনের একটু চাপ আছে, সেহেতু আমরা যদি প্রি ফাইন্যান্সটা পাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে, এবং স্টিমুলাস প্যাকেজ আকারে হোক বা আলাদাভাবেই হোক, ওনারা যেটা রিফাইন্যান্স করেন সেটা যদি আমাদেরকে প্রি ফাইন্যান্সের একটু সুবিধা দেন, তাহলে আগামী একটা বছর অন্তত, তাহলে আমাদের জন্য এটা ভীষণ রকম উপকৃত হবে। আমরা বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল নিয়েই আমরা ডিসবার্স করব। থ্যাংক ইউ। আমি একটু বলি, আমার মনে হয় যে এই স্টিমুলাস প্যাকেজ নিয়ে আজকে আলোচনাটা না করাটাই শ্রেয় হবে, এই জন্য যেহেতু একটা ডেট পড়েছে এবং সেখানে কিন্তু গভর্নমেন্ট থাকবে। আমরা যদি অ্যাডভান্স কিছু কথাবার্তা বলি, সেটা কিন্তু বোধহয় এটা একটা এফেক্ট হতে পারে। তো যেহেতু যেমন আমি পিপলস নিয়ে খুব বেশি কথা বলি না, এটা কিন্তু এখনো কিন্তু আপনার একটা জুডিশিয়াল ম্যাটার, সেখানে কিন্তু আমাদের কোর্টকে অনেক ইনফরমেশন দিতে হচ্ছে। তো আমি যদি পুরো ঘটনাটা বলতে পারতাম, তাহলে বুঝতে পারতাম যে অ্যাকচুয়ালি হোয়াট বাংলাদেশ ব্যাংক ডান ডিড। আর স্টিমুলাস প্যাকেজে কিছু বোধহয় বলাটা ঠিক হবে না। আমরা একটা মিটিং করব, সেখানে বরঞ্চ এইটুকু বলবো যে আপনারা আপনাদের মতো করে প্রিপারেশন নিয়ে আসেন। এবং আমি এটুকু বলতে পারি ফ্রম দ্য পার্ট অফ বাংলাদেশ ব্যাংক, যে বাংলাদেশ ব্যাংক তার স্টেক হোল্ডারদের পক্ষে আছে সবসময়। কারণ সেটা কি প্রক্রিয়া হবে বা আদৌ হবে কিনা, সেটা ওই আলোচনার দিনের জন্য আমরা ঠিক করে রাখি। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সালাউদ্দিন স্যার, ইসলাম। শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আজকে আলোচনা শুধু শুরু করলাম, এরপরে আবার এনবিএফ নিয়ে আরো আলোচনা করব। আমাদের আজকে আলোচনা দেখে মনে হলো ব্যাংকের প্রতিনিধি থাকলে ভালো হতো, আর একটু বেশি আলোচনা জমতো। এরপরে আমরা বিআইবিএম, ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে আরো আলোচনা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের সাথে অংশ নিয়ে বলেন। মুসা ভাই, বিএলএফসি এর পক্ষ থেকে মানে বণিক বার্তাকে অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে অবশ্যই আমাদের মাননীয় এক্স গভর্নর সালাউদ্দিন স্যারকে এবং আমাদের মানে অত্যন্ত মানে আমি বলবো যে প্রিয়ভাজন ব্যক্তি, শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং এনবিএফআই সেক্টরকে আমি বলবো যে এতদিন পর্যন্ত যে সাপোর্টটা পেয়েছে সেটা যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম স্যারকে আমরা আমাদের অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সব সময় পাশে থাকার জন্য এবং আমাদেরকে গাইডেন্স দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ।